বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ওস্ট ইন্টারন্যাশনাল জন্য, এর থেকে নাইজেরিয়া ভালো, এর থেকে কেনিয়া ভালো। জাস্ট রকেট কোম্পানি করতে যাও, বাংলাদেশের কতগুলো আইন আছে এটা আটানোর জন্য তোমার আইডিয়া নেই। না, আমার ইচ্ছা যে আমি বিদেশ থেকে দেশকে ভালোবাসবো, আমার দরকার নেই দেশের আছে, বুঝো নাই? এই লেভেল আমি 75+ তোমার সরকারি মিটিং করছি, আমি 100টার উপরে আমি জাস্ট ইনভেস্টর মিটিং করছি এই জাস্ট রকেট লঞ্চের জন্য। আমি 2015 সালের একটা লঞ্চ করছিলাম লুকায় আমার ক্যাম্পাস থেকে। সেটা আমাদের ক্যাম্পাসের মেয়েদের হলে উপর দিয়ে গেছিল, এবং হওয়ার পর যখন উপর দিয়ে গেছে ওখানে বিস্ফোরণ হয়েছে, হওয়ার পর সবাই ছিলেন সব মেয়ের একসাথে। এটা কাহিনী বলি, এটা সিক্রেট, কেউ জানে না দিন। আচ্ছা, ক্যাম্পাসের মধ্যে সবাই ভাবতো আমি পাগল, এসব কাজ করে সবাই ভাবে যে এলিয়েন, সবাই একদম আলাদা করে দেয়, তোমার সাথে কেউ মিশতে যাবে না, দেখবা এটা দূরত্ব মেনটেন করে সবাই, দেখবা আমার দেহটা তলিতে, কিন্তু আমার মন ছিল রকেট দিতে। আচ্ছা, এবং আমি যে ফার্স্ট সেমিস্টারে ল্যাব করছিলাম আমার ক্যাম্পাসের অবস্থায়, সেই ল্যাবটা এখনো আছে, ওটা আমি করছিলাম রকেট বানানোর জন্য অনলি সোলো পারপাস। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাটগৃহ প্রেজেন্ট তারেক তালুকদার টক্সে। আজকে আমরা এমন একজনকে নিয়ে এসেছি যিনি বাংলাদেশের রকেট নিয়ে কাজ করছেন, একজন সম্ভাবনাময়ী তরুণ উদ্যোক্তা যার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আজকের পডকাস্টটি এমন একটি পডকাস্ট হতে যাচ্ছে যেটা আমাদের সবার জন্য, যারা টেকনোলজি নিয়ে কাজ করতে চান, যারা স্বপ্ন দেখেন, যারা পৃথিবীকে জয় করার স্বপ্ন দেখেন, তাদের জন্য আজকের এই পডকাস্টটি মাস্ট ওয়াচ। অনেকে হয়তো বা তাকে চেনেন, তার নাম ভাবছেন সে কে, আমরা তার সাথে পরিচিত হব। আমরা শুরুতেই তার কাছে যাচ্ছি। শুরুতেই নিজের পরিচয়টা একটু দেবেন, আপনি কি করেন আর রকেট নিয়ে কাজ করার যাত্রাটা কিভাবে শুরু হলো? হ্যালো, আসসালামু সবাইকে। আমি নাহিন আল রহমান অলি, ডাকনাম অলি, সিও অফ ধুমুটেক্স। অনেকেই জানেন বাংলাদেশের একটা রকেট কোম্পানি আছে, অনেকেই জানে না অবশ্য, স্বাভাবিক। আসলে আমাদের মতো বাংলাদেশের মধ্যে একটা রকেট কোম্পানি থাকে, আসলে এটা কেউ কল্পনা করতে পারে না, এটা স্বাভাবিক বিষয়। তাও আমরা চেষ্টা করতেছি, আমাদের মতন পাগল মানুষরা চেষ্টা করতেছে দেশে একটা এই ধরনের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি, এবং এটা অ্যারোস্পেস যেটা আমাদের স্পেস মানে মহাকাশে যাতে আমাদেরও একটা অবস্থান থাকে, এরকম একটা নিয়ে মানে খুবই একটা ছোট স্বপ্ন যেটা বলা হয়, এই ছোট একটা স্বপ্ন নিয়ে আমরা চেষ্টা করতেছি এটা মানে টিমের কাজ করার। আর যদিও এই টিমের উদ্যোগটা আমার নেওয়া, কিন্তু আসলে এই মানে সম্পূর্ণ ক্রেডিট যাবে যারা কাজ মানে ইঞ্জিনিয়ারদের, যারা এর পিছনে অনেক মানে ঘন্টার পর ঘন্টা কাজ করছে, এবং যাদের কারণে আজকে আমি এখানে সামনে দাঁড়ায় কথা বলতে পারতেছি, এটা অবশ্যই তাদের পাওনা আর কি। আচ্ছা, আপনি কি ছোটবেলায় কখনো ভেবেছিলেন যে, বা কোনো স্বপ্ন দেখতেন কিনা যে আপনি রকেট বা স্পেস নিয়ে কাজ করবেন? সত্য বলতে ছোটবেলায় অনেক ইচ্ছা হয় আমার, ইচ্ছা ছিল। এই কাহিনী বলতে গেলে বলা লাগে আমি ছোটবেলায় ছিলাম নানির কাছে আর কি, মানে বড় হওয়াটা ওই খুব ছোটতে তা আমার অনেক ছিল তোমার মানে খালাতো ভাই বোন ইয়েতে, তা সবাই আমার মানে আমাদের খালাদের মধ্যে সবাই হলো বোন, আমি একমাত্র ছেলে আর কি। তা আমাদের যেটা হতো যে ছোটবেলায় যে খেলনা টেলনা সবাই কিনতো আর কি, বা কোথাও গেলে সবাই খাইতো। তো এক্ষেত্রে যখন আমাকে নিয়ে যাইতো আর কি কোথাও, তখন দেখা যেত যে অন্য সবাই খেলনা বা অন্য কিছু নিচ্ছে, আমি তখন তোমার ওই ব্যাটম্যানের যে ব্যাট মোবিল আছে, ব্যাট মোবিল আছে আমার মনে আছে, তারপর তোমার ট্রেন অথবা প্লেন এবং রকেট আর কি, এই বিষয়গুলো। তা আমার ছোটবেলা থেকে খুবই আগ্রহ ছিল এই বিষয়ে, এবং আমি ছোটবেলা থেকে এটা সবাই করে, মানে এটা আলাদা টাইপের কিছু, এটা এরকম না, এরকম এটা ছিল এরকম যে আমার খেলনা ভালো লাগতো, এবং খেলনা আমি ভেঙে ওটা দিয়ে আবার নতুন কিছু তৈরি করার চেষ্টা করতাম আর কি। আমার মনে পড়ে যে এটা 2000 না, এটা 1900 তোমার 95 হবে, 95-96। তখন আমি কাঠ কেটে ওই কাঠ দিয়ে তোমার ট্রাক বানাইছিলাম একটা, আগের মতো কাঠের ট্রাক পাওয়া যেত আর কি। ওটা কিন্তু আমার ওই সময় যে এটা কিছু বানাচ্ছি, একটা কিছু যে করতেছি, এটা কিন্তু এখানে সবার একটা মানে অনুপ্রেরণা তৈরি করে, মানে সেলফ বলে এটা তোমার হলো ফুলিং করে জিনিসটাকে। তো এই যে সেলফ একটা তোমার হলো ফুলিং করা, এবং আস্তে আস্তে যে মানে এটা ভালো লাগা, এই জিনিসটা আমার প্রায় চলে আসতেছে ওই ছোটবেলা থেকে এই পর্যন্ত আর কি। সবচেয়ে মজার বিষয়ে আমি কিন্তু প্রথম যে তাতাল বলা হয়, তাতাল সোল্ডারিং আয়রন, যেটা বাংলাদেশে তাতাল বলে, এটা কিন্তু কিনছি আমি আমার 2000 সালের দিকে, মানে তখন আমার ক্লাস 3-তে পড়তাম। একটা ক্লাস থ্রির বাচ্চা যে মানে আমি কেমনে ওই সময় ওই পর্যন্ত যাইতে পারছি আমি জানি না। ওই সময় আমি প্রচুর তোমার মেকারের দোকান আছে, মেকার টিভি ঠিক করতো, ফ্রিজ ঠিক করতো, আমি দাঁড়া দেখতাম, ইলেকট্রিক, আমি দাঁড়া দেখতাম ওটা ক্যামেরা ঠিক করতো। এবং আমার ওই এলাকার মধ্যে যে স্কুলে দেখবা প্রতিটা মেকার আমাকে চেন, কারণ আমি যা দাঁড়া দেখতাম কি করছে। এবং আমাদের এলাকার একটা ছিল হলো মিরগঞ্জ, সেই মিরগঞ্জের বাজারে এখনো ভাঙড়ি হাট একটা আছে, ভাঙড়ি হাট,
সেখানের মধ্যে কি করতো তো আগে কিন্তু তোমার গোটা বাংলাদেশ থেকে তোমার ভাঙড়ি ঢাকা যেত। আচ্ছা ওখান থেকে আবার ভালো ভালো ভাঙড়ি ছিল, মোটর আছে, তোমার রেডিও আছে, টেলিভিশনের তোমার পিকচার টিউব বা বিভিন্ন টিউবগুলো পিসিবি যেগুলো আছে পিসিবি গুলো ওগুলো কিন্তু তোমার হলো আবার ওরা কি করতো ভাঙড়ির ওগুলো আলাদা করে ওগুলো কিনে আনতো, কিনে এনে আবার হাটে বেচতো। তা ওই যেমন আমি আমার ফ্রেন্ড ছিল নাম শাহিদ, ও এখনো আছে। তা ও পর ড্রপ আউট হয়ে গেছে আর কি পড়ালেখা অ্যাকর্ডিং। আমি আর ও এক্সট্রা কাজ করতাম এবং আমি ওই সময় দেখা যেত ও আর আমি মিলে ভাঙড়িতে যায় তোমার 1 টাকা 2 টাকা করে মোটর ছিল, মোটরের দাম। এখন তো মোটরের দাম অনেক অনেক। ওই সময় আমরা নষ্ট মোটর কিনতাম ঠিকঠাক করে, পরের হাটে 5 টাকা 10 টাকা দিয়ে বেচতাম আর কি। আচ্ছা আচ্ছা এটা 2002 সাল 2003 সালের কথা বলতেছি আমি, যেটা ওই অনেক আগের। এবং এমন আমি এত মেধাবী মানুষ ছিলাম না, আমি ছিলাম হলো গড়পড়তা। আমার রোল ছিল তোমার যখন কেজি স্কুলে পড়ছি আমি, রোল ছিল সবার লাস্টের দিকের। মানে সবার লাস্টের আমার পরে ছিল বিজন নামে একটা ফ্রেন্ড আছে, ও দেখলে ওই বলবে, কমেন্ট করবে ও, আচ্ছা যে ও ছিল আমার সবার লাস্টে, মানে ওর পরে আগে আমি আর কি। তা কোনোভাবেই ক্লাস 5-এ উঠে কোনোভাবেই জাস্ট মানে একটা কোচিং ছিল অনির্বাণ কোচিং সেন্টার, সেখানে তো আমাদের পড়ানো হতো, বেতন ছিল মাত্র 80 টাকা আর কি ওই কোচিং সেন্টারে। তো ওখানে আমাদের সকাল 7টা থেকে 9টা পর্যন্ত ক্লাস হতো, আবার তোমার হলো বিকাল 5টা থেকে মানে স্কুলের পর 9টা পর্যন্ত ক্লাস হতো। এবং আমাদের বাসা ঘরে পড়ালেখা করা লাগতো না আর কি, আমরা তো ফাঁকি দিতাম সবাই। তা এই কারণে ওখানে পড়াই নিয়ে ছেড়ে যেত। এই একটা কারণেই ওই সময় হট করে আমার একটা মানে খারাপ ক্ষেত্রতে হট করে আমি তোমার প্লেসমেন্ট করছিলাম ক্লাস 6-এ, তোমার সরকারি ভর্তি পরীক্ষা হয় না, ওরা আমি 4th ছিলাম আর 4th। তো 4th হওয়ার পর থেকে মোটামুটি সবাই ভাবে যে আমি ভালো ছাত্র, কিন্তু আমি আসলে ভালো ছাত্র না। এবং ওই সময় আমি ওই ভাঙড়িতে কাজ করতাম এবং আমার ওই ওই ফ্রেন্ড এবং আমি আরো অনেকেই আছে এই ভাঙড়িটার, এখনো কজন চাচা আছে গেলে আমাকে চিনতে পারবে তারা। আচ্ছা আচ্ছা যেখানে যে ভাঙা বিক্রি করে এবং সবচেয়ে মজার বিষয় ওখানের মধ্যেই আমরা ঠিক করছিলাম যে আমরা রকেট বানাবো। আমি আমি ঠিক করলাম যে আমরা প্লেন বানাবো, ছোট একটা খেলনা প্লেন বানাবো। তা আমি থিঙ্কিং করে আমি বলছি, আমার ওই ফ্রেন্ডটা এতটাই ফাস্ট ছিল, ও পরের দিন প্লেন বানায় ফেলছে, কথা বললা ওই কক্সে টক্সে এখন যে আসতে প্লেন করে, তখন তো ওইগুলো থিঙ্কিং করে নেই। আমরা ওইগুলো যে বিভিন্ন প্রজেক্টে ইউজ করি পজিটিভ শুধু। এখন তো এখন দেখবা না যে এখন তো সামনে দেখবো মানে এখন তো দেখবা যে কদিন পর দেখবা উমুক বানালো ফাইটার প্লেন। আমাদের এখন আমাদের সময় ইন্টারনেট ছিল না, না না মোবাইল ছিল না, না এক্স্যাক্টলি মোবাইল তো আসছে তারপরে, মানে নাথিং। আমরা ওই সময় আমরা আপনার ইমাজিনেশন বা ইনোভেশন ইমাজিনেশন না, এটা হলো আমরা দেখতাম আমার প্রচুর একটা প্লেন কিভাবে উড়ে যাচ্ছে, কেন যাচ্ছে, এগুলো নিয়ে আমার আবার বই আমি আমার আবার বাবা মা দুজনে হলো শিক্ষিত বলতে আমার মা যখন রিটায়ারমেন্ট করে তখন উনি ছিল হলো মৌলিয়া কলেজের ভাইস প্রিন্সিপাল, আমার বাবা হলো কি গাইবানা ইয়ের কি বলে নলদের ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ছিল আর কি ইয়ের। তার মানে মোটামুটি আমার বাসায় এখন আমার মায়ের নামে একটা নাসিরুল সুলতানা লেখিকা নাসিরুল সুলতানা নামে একটা ইয়ে আছে, তোমার বুক ক্লাব আছে, মানে বই ইয়ে আছে। বললাম না তোমার যে ইয়ে যে আছে কি যেন বলে তোমার হলো গ্রাম পাঠার আন্দোলন, আব্দুল ফাত্তার ভাই আমার গুরু যে, আচ্ছা আচ্ছা উনি আমার গুরু আর কি, আমার অনেকগুলো গুরু আছে তোমার মনে গুরু আর কি। তা ওনার হ্যাঁ ওনার আন্ডারে কিন্তু অনেকগুলো তোমার গোটা মানুষের সঙ্গে কয়েকশো ইয়ে আছে পাঠাগার আছে বাংলাদেশ তা ওই পাঠাগারে একটা পাঠাগার হলো আমার মায়ের পাঠাগার আর কি। এবং আমার মা হলো কয়েকটা 10-15টার মতো বই লিখছে, পাবলিশ করছে। আমার যে তোমার হলো ইয়ে আছে তোমার হলো আমার যে আমার মামা প্রায় 30-35টার উপর বই আছে, মানে উনি রাইটার আর কি। তা আমাদের মায়ের বংশের আমার যারা আছে তারা লেখাই ভালো করে, আর আমার বাবার বংশের যারা আছে তারা সবাই খেলা প্লেয়ার, মানে ফুটবল খেলে আর কি। তো এই ক্ষেত্রে অ্যাথলেটিক, তা এই ক্ষেত্রে মোটামুটি দুটা কি গুণ পায় কম্বিনেশন আর কি। ট্যালেন্ট বলে কিছু নেই, আমি ট্যালেন্টে বিশ্বাস করি না, এটা যেটা বিশ্বাস করি সেটা পরিশ্রম। এক্স্যাক্টলি যদি ট্যালেন্ট হতো তাহলে অবশ্যই অন্য কোনো জায়গায় থাকতাম, কথা বলতে নাই। এখানে পরিশ্রম দেখা লাগতেছে জাস্ট, এখানে ট্যালেন্ট আছে, আমি বলতে চাই ট্যালেন্ট বলে কিছু নেই এখানে। আমি এমন মানুষ দেখছি, আমার বন্ধু বান্ধব, আমার রুমমেট একজন ছিল, নাম বলবো না, ও আমাদের যে ইন্টিগ্রেশনগুলো আছে এই ইন্টিগ্রেশনে মুখে করে দিতে পারতো এবং বুয়েটে প্লেসমেন্ট ছিল এবং ও পরবর্তীতে দেশের বাইরে যাওয়া প্লেসমেন্ট বড় এখন প্রফেসর মানে হয়ে গেছে, তোমার টিচার হয়ে গেছে আর কি ইউনিভার্সিটির। এই ধরে এগুলিকে তুমি বলতে পারো যে পিওর মেধা। আমরা হলো গড় পড়তা বুঝো নাই, আমাদের কোনো একটা বিষয়ে ইন্টারেস্ট আছে, ওই ইন্টারেস্টের জন্য আমাদের পরিশ্রম করতে হয়, কথা বলো না। ধরো আমি রকেট নিয়ে কাজ করতেছি, রকেট নিয়ে আমি এখন কাজ করতেছি না, কিন্তু রকেট নিয়ে কাজ করতেছি আমার ইচ্ছে ছিল, ড্রিম ছিল 2000 মানে বাচ্চা কাছ থেকে। আমি ধরো কলম গলায় রকেটের মতো বানায় ফিকে মারতাম, বুঝো না, অ্যারোনটিক টেস্টের জন্য। তোমার গ্লাইডার তো করতাম, গ্লাইডার যে কোনো কিছু তৈরির ক্ষেত্রে তোমার তুমি তো নিজেও চিনে পড়ে আসছো, বা আমাদের অ্যারোস্পেস নিয়ে পড়ালেখা করছি আমি। অ্যারোস্পেস তুমি যখন কোনো ইউনিভার্সিটি যাবা বাইরের দেশে, বাংলাদেশ না, বাংলাদেশ তো পড়ালেখা হয় না, তা
দেখবো প্রথম সেমিস্টারে প্রথমেই টিচাররা তাকে বলবে তুমি এটা কাগজের প্লেন বানাও। আচ্ছা, কাগজের প্লেন। কাগজের প্লেন জানো ওটা তো ওটা কোনো ওটা তো মানে আমরা ছোটবেলা বানাইছি সবাই, তাই টিচারটা কেন বলতেছে কাগজের প্লেন বানাচ্ছে? তারা এই কারণে বলতেছে কাগজের প্লেনের মধ্যে এমন কিছু মেকানিজম আছে যেটা আমরা বাচ্চা গেলে না বুঝে বানাইছি, আচ্ছা, বুঝো নাই? আমরা জানতাম না এটা বিষয়ে আমরা জানতামই না। যে এটা আমরা জানতাম যে কিভাবে ফোল্ডিং করে একটা জিনিস বানানো যায়, যেটা তোমাকে কি বলে অরিগামি বলা হয় ওকে, জাপানিজ ভাষায়। এটাই আমরা জানতাম, কিন্তু আমরা জানতাম না কেন কাজ করো, হোয়াই, ওটা কেন ব্যালেন্সে এত দূর যায়, কথা বলো নাই? এইটা তুমি জানতে পারবা যখন তুমি ফার্স্ট সেমিস্টারে যাবা কোনো এরোস্পেস ইউনিভার্সিটি পড়তে গেলে। তুমি জানতে পারবা যে অ্যারোডাইনামিক্স কেমনে কাজ করে, কেমনে ভার কেন্দ্র কাজ করে, বুঝো নাই, কেমনে ফ্লুইড বিভিন্ন মোশন কাজ করে, সবকিছুই তুমি জানতে পারবে ওখানটায়। তার মানে কি আমরা অনেক কিছুই সাবকনসিয়াসে কাজ করি, কিন্তু আমরা তার ফুল মেকানিজম জানি না, বা ডিটেইলস জানি। কিছু জানি না। সেম ভাবে আমি কেন বললাম একটু আগে যে বাংলাদেশের সাংবাদিকদের কিছু হলে বলে যে বাংলাদেশের মধ্যে উমুক তৈরি করলে হলো ইয়ে ফাইটার প্লেন বা ইয়েতে, ও কিন্তু খারাপ কিছু মানে ও যে ছেলেটা কাজ করছে ও কিন্তু ওর যে লিমিটেশন আছে বাংলাদেশের মধ্যে ওকে কিন্তু কোনো সরকার টাকা দিচ্ছে না। বড় হলো এখানে বাংলাদেশের মধ্যে এই ধরনের কাজকে ডিসকারেজ করা হয়, বলতে সময় ডিমোটিভেট করা হয়। তুমি সময় নষ্ট করতেছো, তুমি কেন অন্য থেকে আলাদা, এবং এই দেশে আলাদা হওয়া কিন্তু একটা পাপ, কথা বলতো নাই? ওই পাপে পাপি হয়ে একটা ছেলে একটা কাজ করে একটা ফর্মের হোক অথবা আরসি প্লেন হোক উড়াচ্ছে, অবশ্যই আমি ওরা মানে মানে যেটা বলে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এখানে আছে কিন্তু, তুমি যখনই একটা মানুষের তুমি যদি ইগো বুস্ট করো, সে যেটা করেনি সেটাকে তুমি আরো ফুলে ফেলায় তোলো, তখন যার একটা ইগো তৈরি হবে, সে ইগো কারণ সে শিখতে পারবে না। তার যে লিমিটেশন আর নিজের যে লিভারেজটা, সে কতটুকু কাজ পারে বা কতটুকু তার সে তার এটা সে বুঝতে পারবে না, এবং তারা সে ভাববে যে সে কনফিডেন্সটা বেশি চলে যাবে। আর যে কোনো ডিজাস্টার হওয়ার জন্য মেইন কারণ হলো ওভার কনফিডেন্স এবং ইগো। আমি এরকম অনেকদিন চিনি আমাদের সাথে কাজ করতো রকেট নিয়ে, ওকে, এবং আমি কিন্তু রকেটকে বাংলাদেশে আমরা প্রথম উড়ালে রকেট আমার বাংলাদেশে প্রথম না, বাংলাদেশের রকেট এই নিয়ে তোমার 1998 সালে হলো গিয়া জামান সাল নামে একটা স্যার ছিলেন, উনি এখন ওনারা বোধহয় ইউএসএ কোম্পানি আছে নিজের বাংলাদেশে আমরা জানি না যে আমাদের বাংলাদেশে যারা বংশোদ্ভূত বিভিন্ন দেশে চলে গেছে তারা কোন পজিশন আছে, তারা এরোস্পেস কোম্পানি আছে, সে ওখানে আমাদের রকেট বা মিসাইল বিভিন্ন নাসার বিভিন্ন কন্ট্রাক্ট মানে ইয়ে করে আর কি, কন্ট্রাক্ট সে বাংলাদেশে আসে না, কিন্তু সে বাংলাদেশের মধ্যে ওই 98 সালে রকেট তৈরি নিয়ে কাজ শুরু করছিল, এবং সে চাইছিল ওই সময় স্পর্শ রকেট তৈরি করুক, রকেট লঞ্চ করুক। উনি বাংলাদেশের কাজটা শেষ করতে পারেনি, পরে উনি বাংলাদেশ ছেড়ে চলে যান আর কি ইউএসএতে, ওখানে যে আবার রকেট তৈরি করেন। তো তার ওই কোম্পানি সেট আপ করে, আমি নাম বলতেছি না, অনেক কিছু বিষয় আছে এই কারণে নাম বলতেছি না আর কি, উনি নাম বলার বারণ। এবং তার পরবর্তীতে 2007 সাল থেকে একজন ভাই আছে সাজিদ ভাই, উনি কুয়েটে ছিলেন, উনি আবার বাংলাদেশের মিসাইল নিয়ে কাজ শুরু করছিলেন আর কি, তোমার এমআইটির সাথে ইয়ে করে আর কি। পরবর্তী তাকেও তো জানো বাংলাদেশে যেটা হয় স্পাই ওয়ারফেয়ার এবং আমাদের যে নীতি পলিসি পর্যায়ে যেটা ঝামেলা আর কি, বিভিন্ন দেশের তোমার হলো অবশ্যই আমাদের একটা ইন্টেলিজেন্স এবং আমাদের যে তারা চান না আমাদের দেশে কিছু হোক। তা ওই ভাই কিন্তু পরবর্তীতে উনি দেশে চলে যান, এবং উনি জার্মানির একটা ভিলেজে বড় লিথিয়াম মেশিন তৈরি করে, এটা একটা বড় কোম্পানিতে উনি জব করতেছেন। তুমি ব্যাপারটা বুঝতেছো, গোটা পৃথিবীর তো সবকিছুর উপর বেসিক কি, অবশ্যই তোমার হলো তোমার হলো মাইক্রোপ্রসেসর। সে কোম্পানি সব মানে ওটা তৈরি করতে পারে পৃথিবীর কয়টা কোম্পানি আছে বলো এই মাইক্রোপ্রসেসর গুলো, সেটার যে মেশিন সেটা তৈরি করতে পারে আরো কম পরিমাণ, একটা দুটা, সেটা কোম্পানি বড় পজিশন ম্যানেজার বলতে কি তুমি R&D বড় চিপ পোস্টে আছে। তার মানে এই যে লোকগুলো যদি আমরা দেশে রাখতে পারতাম উন্নত হতে পারতাম। মেধা আমি কেন বলতেছি যে এই যে ছেলেগুলো বাচ্চা ছেলেগুলো ধরো আমরা ইগো বুস্ট করতেছি, তখন যেটা হচ্ছে সে প্রথমত ভাবতেছে এই যেটা কাজ করছে অনেক কিছু করে ফেলছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে তার ইগো বুস্টের কারণে সে হলো গিয়ে আর নিজেকে লার্নিং যে কার্ভ আছে সেই লার্নিং কার্ভে প্রথম যে স্থিতিটা পার করতে পারতেছে না, কথা বললা। এখন তুমি যখন লার্নিং কার্ভটা শেষ করতে পারবে না, তোমার তো অবশ্যই পরবর্তীতে তুমি যখন দেখবা যে অল্পতে আমাদের ছেলেপেলে কেন আত্মহত্যা করে অল্পতে, এখন দেখবো যে ক্লাস 9 প্লাস পায়নি আত্মহত্যা করছে, কারণ ও আসলে পৃথিবীর কিছু জানাই না, পৃথিবীর আসল যে মানে আমার মনে হয় ভাই এটা ল্যাক অফ নলেজ, তার যে জানার ঘাটতি আছে। না, ল্যাক অফ নলেজ তো আছে, ইগনোরেন্স তো অবশ্যই, যে কোনো কিছুর মেইন জিনিস ইগনোরেন্স। আমি ইগনোরেন্স,
তুমি ইগনোরেন্সের মধ্যে আছো, তোমার ইগনোরেন্স তুমি চুজ করছো। যেমন আমার ইগনোরেন্স হলো আমি এক বিষয়ে আমি জানি, ধরো আমি রকেটের বিষয়ে প্রপারশন বিষয়ে আমি জানি, কথা বলো নাই, আমি কিন্তু অ্যারোডাইনামিক্সের সব কিছু জানি না, তার মানে আমার ওই বেশি ইগনোরেন্স আছে একটা জ্ঞানের উপর, ল্যাক অফ নলেজ তো একটা ইগনোরেন্স, তাই না? তার মানে কি ওটা তো জাহিলিয়াত পরাজল বলা আছে আমাদের অন্য ভাষায় আর কি। আচ্ছা এখানে আমি যেটা বলতেছি, আমাদের মেইন উদ্দেশ্য কথা বলার ইয়েটা সেটা হলো আমাদের বাংলাদেশের সাংবাদিকদের ক্লিক বেটের কারণে যেটা করতেছে, আমাদের ফিউচার জেনারেশনের যারা তৈরি হতো ইঞ্জিনিয়ার, ওদের মেধা নষ্ট হয়েছে, জাস্ট হলো ইগো বুস্ট করে। এখানে একটা জিনিস করা যেতে পারতো টিআরপির জন্য। টিআরপির জন্য, এখানে যেটা করতে পারতো অবশ্যই ওদের যেটা কাজ করতেছে তুলে ধরা লাগবে আমাদের। এক্স্যাক্টলি। আমি চাচ্ছিলাম এটা ই করা, এমনও উদ্যোগ নিয়েছিলাম যে আমরা যারা এনে কাজ করছি তাদেরকে আমরা একটা চ্যানেল বানাই, ওদের তুলে ধরবো আমরা, কিন্তু আমরা তুলে ধরবো অ্যাকচুয়ালটা। আমরা তাকে নিয়ে আসলাম, নিয়ে এসে কথাবার্তা বললাম, কথাবার্তা বলে ও যেটা করছে ওটাকে বুঝাইলাম তুমি এটা কেন করছে, কিভাবে করছে। ও যেমন আমি অনেকে চিনি, ও রকেট নিয়ে বা ড্রোন নিয়ে কাজ করে বা তোমার নিয়ে কাজ করে, কিন্তু অ্যারোডাইনামিক্স কেমন কাজ করে ও জানে না, কিন্তু বাংলাদেশে বলছে ও বড় ড্রোন বিষয়। এমনকি আছে, এমনও আমি চিনি যে যারা বলছে স্টিল ড্রোন বানাবেলস স্টিলের। এখন রিসেন্টলি দেখবো যে স্টিল ড্রোন তোমরা আটা ঝগড়া করবে না আর কি। রিসেন্টলি কেউ দেখবো যে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ তোমার হলো বিমান বাহিনী, তোমার হলো মেল যে ড্রোন আছে মেল, তোমার হলো এই ড্রোনের জন্য কিন্তু চীনের সাথে চুক্তি করছে 608 কোটি টাকা চুক্তি। এই চুক্তিটা কিন্তু তারা দেশে করতে পারতো, দেশে এটা করার মতো কোম্পানি ছিল, দেশে কি এটার সুযোগ ছিল? অবশ্যই ছিল, তারাও জানে, কিন্তু তারা কেন বাংলাদেশে করেনি? হয় অবশ্যই কারণ আছে। কারণটা হলো গিয়ে প্রতি বছরই বাংলাদেশে দেখবা অমুক তৈরি করলো মিসাইল, অমুক তৈরি করলো রকেট, অমুক তৈরি করলো ফাইটার বিমান। এবং কয়দিন আগে এই 25 সালে খুবই একটা ভাইরাল হচ্ছিল, আমি নাম বলবো না, আমার ছোট ভাই হয়, তারা দেখলে আবার মুখ করবে, তাও আমি বলতেছি, তারা দাবি করলো তারা স্টিল ড্রোন বানাইছে। তারা দাবি করলো তাদের ড্রোন এত কিলোমিটার যেতে পারবে এবং মিসাইল ফায়ার করতে পারবে। সবচেয়ে মজার বিষয় তারা একটা ককশিট দিয়ে বডি বানাইছে, তারা বুঝলা কিছু নাই, তাদের ড্রোনটা ফ্লাইও করে নেই বন্ধু, ফ্লাইং কোনো ভিডিও পাওয়া যায়নি। এবং সবচেয়ে মজার বিষয় তারা ওটা বাংলাদেশের বড় এক্সপো পজিশনে, এক্সপো যেটা ওয়ার্ল্ডে সবাই দেখতেছে, সেরকম পজিশনে তারা দাঁড়ায় এই কথাটা বলতেছে, ভিডিও তুমি পাবো এখন। এগুলো সুযোগ করে দিল কেন? অবশ্যই ইগনোরেন্স থেকে আসছে, কথা বলো নাই। এই যে কাজগুলো করতেছে সাংবাদিকেরা বা সাংবাদিক ভাইরা, অবশ্যই তাদের তো তুলে ওঠার চেষ্টা করছে আর কি বাংলাদেশকে। তারা যে ক্লিক বিটিং করে যেটা করলো, পরবর্তী যেটা হচ্ছে যে আমি তোমার এক কমান্ডার, আমি তো ডিফেন্স ইন্ডাস্ট্রিতে কাজ করি আর কি, আল্লাহর মধ্যে কম বেশি আমাদের অনেক আসতেছে এই ডিফেন্সের। তা এখানে তারা আসছিল ওই ড্রোন কেনার জন্য, টাকা নেই ফুল ডিফেন্স থেকে 2 জায়গাতে, আর্মিতেও গেছিল এবং তোমার হলো তোমার নেভি থেকে আসছিল এবং তোমার কোস্ট গার্ড থেকে। তারা যখন কিনতে গেছে তারা বলছে এত কম টাকার মতো টাকা বানাতে পারছে, যখন কিনতে গেছে তারা শুনতে পারছে যে এটা ওরেই না। তার মানে কি, তুমি যখন এই ধরনের কাজগুলোকে তুমি মানে এক ধরনের স্ক্যাম রাইট, তারা কিন্তু ড্রোন বানায়, অন্যান্য ড্রোন বানায়, ছোটখাটো ড্রোন বানায়। তো কিন্তু তারা কি করছে, তারা করছিল ধরো রিটায়ার্ড স্কেলে, যদি আমি বলি ভূমিকম্পের 1 স্কেলে কাজ করছে, আর তারা বলতেছে 9 স্কেলে তারা দাবি করছে। এটা ডিটেক্ট করতে পারবে না রিটায়ার্ড স্কেলে বললাম, রিটায়ার্ড স্কেলে মানে তুমি ওদের কাজের পরিসর যদি 1 স্কেলে হয়, ওরা দাবি করছে 10 স্কেল। আচ্ছা আচ্ছা, কথা বুঝলা, এই জন্য লগারিদম, এদের কারণে যেটা হচ্ছে বাংলাদেশের ট্রাস্ট ইস্যু নষ্ট হয়ে গেছে। এই কারণে বাংলাদেশ সেনাবাহিনী বলো যাই বলো, বাংলাদেশের কোম্পানি তারা বিশ্বাস করতে পারে না। এটা হচ্ছে আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ জিনিস। অবশ্যই এখন এই যে ড্রোনের কাজ, এই ড্রোনের কিন্তু আমি সেনাবাহিনীর সাথে আমাদের চুক্তি ছিল একটা, ওকে, আমি অনেক বলিনি কথাবার্তা, সেই চুক্তিটিকে 5 আগস্টের পরবর্তীতে তারা আমাদের কাছে মানে আমার কমার্শিয়াল চুক্তি ছিল এবং আমরা ডিসাইন করছিলাম পরবর্তীতে এই ড্রোন নিয়ে, কিন্তু তারা আমাকে কিন্তু তারা মানে সব চুক্তি তারা ভঙ্গ করে আর আগায়নি। আচ্ছা, কথা বলো না, পলিসির জটিলতা, পলিসি না, তোমার দেশের ওই সময় একটা খুবই ক্রান্তিকাল চলছিল, আমাদেরকে একটা জিনিস করতে বলছিল তারা, আমরা ওটা ওই সময় করি নাই, কারণ ওটা আমাদের মানে ইয়ে সেটা যায় না, এটা কি যেন বলে, এথিক্সের সাথে ইসে যায় না, আমি কিছু বলবো না, বলো না, এটা ন্যাশনাল ইস্যু, আচ্ছা পারলে এটা কেটে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তা এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাদের বাংলাদেশের কেন তারা ট্রাস্ট করবে বলো, আমার বলা, আমি তো নিজেও ট্রাস্ট করি না। আমি নিজেও বাংলাদেশের যখনই শুনি যে এটা বানাইছে, আমি প্রথমে ডাউট করি, তারপরে যা খুঁজি যে আসলে কিছু করছি কিনা, তারপরে অবশ্যই আমি বিশ্বাস করি না যে তোমার ডিগ্রি সব কিছু, তবে অ্যারোস্পেস ক্ষেত্রে ডিগ্রি অনেক কিছু,
এটা কি ম্যাটার করে? অবশ্যই। আমি যদি এটা মনে করো যে আমি একটা হেলিকপ্টার বানাইলাম, তুমি বিশ্বাস করো আমি ওই হেলিকপ্টার বানাইয়া আমি এটা বাজার ছাড়তে পারবো না। কেন? জিজ্ঞেস করতে পারবো কেন? এরোস্পেস সেক্টরটা এতটাই সেফটি মানে রিলেটেড বিষয়। পলিসি বা এইটার যে মানে এখানে পলিসি প্রতিটা পার্টসের ক্ষেত্রে লাইফ সাইকেল থাকে। ধরো আমার একটা হেলিকপ্টারের ক্ষেত্রে ধরো রোটর আছে, সেই রোটরটা আমরা 5,000 লাইফ সাইকেল ইউজ করতে পারবো, বুঝলা? ওটা 5,000 হওয়া মাত্র তোমার চেঞ্জ করতে হবে। তার মানে কি আমাদের যে প্রতিটা পার্টসের ক্ষেত্রে মেয়াদ কালার আছে, কথা বললা? এবং প্রতিটা ওই মেয়াদ কালার ক্ষেত্রে প্রতিটা মেয়াদ কে ঠিক করে দেবে, সেটা যে সাইন দিবে, সেই সাইন পাওয়ার জন্য একটা ইঞ্জিনিয়ার লাগবে। সেই ইঞ্জিনিয়ার হওয়া লাগবে তোমার ফুল ভেরিফাইড ইঞ্জিনিয়ার, যে অমুক জায়গা থেকে সার্টিফিকেশন নেওয়া যায়। আমরা যখন আইবিএ বলা হয় অথেন্টিকেশন অথেন্টিক হওয়া লাগবে। তার ওই যেমন চীনে যদি হয়, তার চীনের যে তোমার একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সার্টিফিকেট পাওয়া কিনা, কথা বললা? তার মানে ওই সার্টিফিকেট দাঁড়িয়ে হলে সে একমাত্র ওই সাইন করার যোগ্য। আচ্ছা, আমি করতে পারবো না এটা, না কথা বললা? এখন আমি যদি এই কথা হলো বাংলাদেশে বলি, বাংলাদেশে সবাই বলবে যে আপনি বাংলাদেশের উন্নতি চান না। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে, আর তুমি যখনই ভুল পথে হাঁটবা, তুমি যতই বলো না কেন তুমি দৌড়াচ্ছ খুব জোরে, সেই পথটা কিন্তু ওখানে তুমি কন্ট্রোল করতে পারবে না, কথা বলো নাই? আর আমাদের যেটা হচ্ছে যে আমাদের করতেছে আমরা ভুল গাড়িতে রাখছি জিনিস, তাকে বলতেছি খুব জোরে রাখছে সবকিছু ভালোই তো, তাহলে আচ্ছা কিন্তু আমাদের গন্তব্য যাচ্ছে উল্টো দিকে সব। আপনাদের তাহলে আমি যেটা বলবো যে সাধারণ মানুষের জন্য আপনাদের রকেট বানানোর উদ্দেশ্য কি ছিল আসলে? আচ্ছা, তাহলে আপনাদের এই রকেট বানানোর সাধারণ মানুষের জন্য আসলে কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য বলতে উদ্দেশ্য নিশ্চয় আছে। এক তো আমার এটা প্রথম কোম্পানি না, এটা আমার নবম কোম্পানি। আমার কথা এখানে তোমার হলো আমি প্রথম কোম্পানি ছিল, নাম ছিল এতই সহজ, এটা খুবই সার্কাজম করে নামটা দেবো। আমরা তোমার হলো সফটওয়্যার কোম্পানি ছিল, আমি এবং সৌরভ ফ্রেন্ড আছে, ও এখন আমার সাথে কাজ করতেছে আর কি। তা ও আমি পার্টনারশিপ ছিলাম, আমরা দুজন ছিল ডেভেলপার, আর দুজন ছিল হলো তোমার হলো থেকে তোমার হলো গার্মেন্টস সেক্টর থেকে আর কি। আমরা ওই সময় নিটিং মেশিন আছে, নিটিং মেশিনের আছে, নিটিং মেশিন খিলি করে ওই মেশিনের এটা তোমার ডিজাইন সফটওয়্যার তৈরি করছিলাম, যেখানে তুমি মাপ দিলে অটোমেটিক তোমার যে কোনো ড্রেস দেখা দেবে, ডিজাইনের মাপ দেখা দেবে, আপনার যে তোমার যে কোনো কিছু ডিজাইন জেনারেট করে দেবে, যেটা এখন কেবল আসতেছে আর কি হয়। তারপর আমরা ওটা 2016 সালে কাজ করছি এটা নিয়ে। এবং ওই সফটওয়্যার নিয়ে আমরা হলো তোমার বিভিন্ন ACM যেটা আছে বাইং হাউস, এরকম বড় বড় বাংলাদেশের বড় 7টা বাইং হাউসে দিয়েছিলাম আমরা ওই সময়। তাই আমাদের এটা খুবই একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে। তো কোনো একটা কারণে আমাদের মধ্যে ঝামেলা হয়ে আমাদের কোম্পানি ভেঙে গেছে আর কি। ওই সময় সবচেয়ে মজার বিষয়, আমি গাড়ি চালানো শিখছিলাম এবং লাইসেন্স ছিলাম এই কারণে গাড়ি কিনবো। ওই পজিশন থেকে আবার আমার ব্যাক করে আবার তোমার লাইফে আবার স্ট্রাগল করা, এখন একটা স্ট্রাগল পিরিয়ড। তা আমার স্ট্রাগল প্রায় 2016 থেকে 2000 কত, এখন 9 বছর হয়ে গেছে, 9 ইয়ার রানিং। এর মাঝখানে আমি তোমার ইলেকট্রিক গাড়ির কোম্পানি নিয়েছিলাম, এবং আমি যখন ইলেকট্রিক গাড়ি নিয়ে নামি তখন আমি বুঝতে পারছিলাম যে আমাদের যে কোনো ব্যবসা করার ক্ষেত্রে একটা ভিশন থাকতে হয়, আর ভিশনের সাথে থাকতে হয়। আমি যেটা বলবো যে সবাই ভাবে যে প্যাশন নিয়ে কাজ করো, অবশ্যই প্যাশন থাকতে হবে, কিন্তু এখানে তোমার মার্কেট অ্যানালিসিসটা খুব গুরুত্বপূর্ণ। মার্কেট অ্যানালাইসিস, হ্যাঁ, তুমি জিজ্ঞেস করতে পারো যে তাহলে আমি বাংলাদেশে কেন রকেট নিয়ে কাজ করতেছি, আমি একটা উত্তর দেবো, বাংলাদেশের রকেট নিয়ে কাজ করার মতো কেউ ছিল না, নোবডি, মার্কেট পুরো ফাঁকা ছিল। তার মানে আমি যখন ফার্স্ট মুভার হবো, তার মানে আমি যেটা তৈরি করবো বা আমরা যেটা করবো সেটা বাংলাদেশের রুলস হবে, মানে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। আমার ইভি কোম্পানি ছিল এবং আমার রকেট কোম্পানি ছিল, না এরোস্পেস কোম্পানি আর কি। আমার প্লেন বানাচ্ছিলাম তুমি জুড়ে সেটা মনে হচ্ছে। আমরা ওই সময় আমার দেখবো ল্যাবে গেলে দেখবো যে একটা প্লেনের বডি পড়ে আছে, আচ্ছা বুঝলা? আমি ইঞ্জিন আছে, বডি আছে, পাখা সবই পড়ে আছে আমাদের, এভরিথিং। কিন্তু আমরা কাজটা শেষ করতে পারিনি, কারণ ওই সময় আমার টাকা শেষ হয়ে গেছিল। তা আমি যখন প্রথম পাস করে বের হয়েছি 2017 সালের শেষের দিকে আর কি, আমার গ্রাজুয়েট শেষ করে, তখন আমি এসেই প্রথমে যে কাজ করছি যেটা সবাই করে, রিয়ালটেস। আচ্ছা, কথা বললা? তার পরবর্তীতে 18 শেষের দিকে তোমার হলো 23শে ডিসেম্বর একটা কাহিনী ঘটছিল, এটা মানে অন্য একটা বিষয়, খুবই মানে লাইফের ডেভিস্টিং এর বিষয় যেটা বলা হয়। এটা ঘটার কারণে আমি 6 থেকে 7 মাসের মতো সব কিছু ছেড়ে চলে গেছিলাম ময়মনসিং আর কি, থাকবো না, কিছু করবো না লাইফে। তা এই পিরিয়ডটা যেটা বলা হয় তোমার এটা লাইফের একটা গুরুত্বপূর্ণ পিরিয়ড। এই পিরিয়ড যদি কেউ পার না করে, আমাদের দেখবে কিন্তু এটা বলা হয় দ্য ডেড অফ দ্য ইনোসেন্স, বুঝলো না? তুমি দেখবে যে তুমি একটা কাউকে পছন্দ করো, বা তুমি একটা জিনিস ভালোবাসো, তুমি একটা প্যাশন, তোমার গান বাজনা ভালো লাগে, তুমি যখন এই দিক থেকে চাচ্ছ যে তুমি
কোনোটা জিনিসের কারণে তুমি এটা মানে মেরে ফেলতে কথা বলেন, বা ওটা কারণে মেরে মরে জিনিসটা, এই জিনিসটা কিন্তু একটা বড় ধরনের একটা তোমার ইয়ে তৈরি করে, সাইলেন্টেড একটা ইফেক্ট তৈরি করে, কমা তৈরি করে। এই কমা দিয়ে যে যাবে না, সে পরবর্তী লাইফে আমরা যে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে যেটা বার্নিং করতে হয় লাইফ, আমরা তো সোল বার্নিং করতেছি, এক্স্যাক্টলি এই সোল বার্নিংটা করতে পারবে না সে। আমার করতে না, আমার ওয়াইফ বলে যে আমার কোনো আত্মা নাই, আমার ইমোশন নাই। তুমি ব্যাপারটা বুঝতেছো তো? অথচ আমি যদি বলি আমি মানে কি না কি করছি কারো জন্য, চমৎকার রোমান্টিক কথা তো নাই, কিন্তু সে ভাবতেছে যে আমি সব বার্নিং করে ফেলছি। আসলে আমি বার্নিং করে ফেলছি, কারণ আমাকে আজকে এই পজিশনে আসার জন্য আমার সবকিছু বার্নিং করা লাগছে। এভরিথিং আই হ্যাভ টু বার্ন মাই ইনোসেন্স ফার্স্ট, আই হ্যাভ টু কিল দ্য ইনোসেন্স ফার্স্ট, দেন আই ক্যান মুভ অন। আমি যখন তোমার হলো আমার বাবা মা, আর এখন যদি জিজ্ঞেস করে আমি ওই সময় কি করছি, আমি গ্রামে চলে গেছি, আমার ফ্রেন্ডস, আমার অনেকগুলো ফ্রেন্ড আছে ওই সময়, চলে আসছে সবাই, বাউন্ডুলো টাইপের হয়ে গেছে। আমরা যাই মাছ ধরছি, তিস্তা নদীর পাশাপাশা তিস্তা নদীতে গেছি, মাছ ধরছি, মাঠে ফুটবল খেলছি, ওই বাজি খেলা যেটা বলে, আমার যে ফুটবল খেলে অমুক পাড়াশোনা অমুক পাড়া এইগুলো খেলি। আমার বাবা আমার মা মুখ দিতে তাই বলে না, ওই কিছু করবো না, আমি লাইস করবো না। এইভাবে করতে তখন দেখলাম যে তারা মানে খুবই বিমর্ষ দেখে তাকায় আছে আমার দিকে, তখন ভাবলাম কিছু করা দরকার, একটা কিছু বা এই ধরনের তোমার যে বলে সেকার টাইম বা জন্য লাইফ ইয়ে গেছে, তোমার 1-1.5 বছর টাইম নেই, একটা পিরিয়ড থাকে। তা এই ওটা কিন্তু আমি কভার করে ফেলছি 7-8 মাসের মধ্যেই, করে আমি ব্যাক করে আসতে পারবো। মিশে আসে শুরু করছে তোমার হলো বাবা প্লেন নিয়ে কাজ, কথা বললো তখন এই কাজ করতে যে আমি ওই সময় আম্মু কাছে বলছিলাম। আমি তাহলে এটাকে আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাদেরকে। এইটা কি আপনার লাইফের আমি চ্যালেঞ্জ বলবো কিনা, সে রকেট নিয়ে কাজ করার চ্যালেঞ্জ বা আপনার চ্যালেঞ্জ বলতে কি, আমি রকেট নিয়ে কাজ শুরু করি 2012 সালে মেনলি। তা আমি ওই সময় তোমার হলো অমেচুর রকেট যে বলা হয়, ইয়ে তোমার হলো খেলনা রকেট গুলো, যেটা বলা হয় যে ক্যান্ডি রকেট, ক্যান্ডি তোমার যে সবাই উড়ায় দেখবা বাইরে দেখবা, অমেচুর রকেট, ওই রকেটে কাজ শুরু করছিলাম 2012 সালে। ওই সময় যখন আমি কাজ শুরু করি তখন হলো আমি আমাদের নন্দী সেন্টার নামে খুবই সাথে আমি খুবই ভক্ত তার আর কি। তা উনি হলো আমাদের ওনার ডাবল পিএইচডি করা হলো তোমার আইআইটি থেকে বোম্বে থেকে আর কি। তা ওনাকে বলছিলাম আমি রকেট বানাতে থাকি। আমি একটা কাহিনী বলি যে ছোটবেলায় যখন সবাই জিজ্ঞেস করতো যে তোমার সবাই কে হতে চাও, তখন সবাই বলতো যে অমুকে ডাক্তার হবে, আমি সবাই বলতাম সায়েন্টিস্ট হবো। আর আমি ক্লিয়ার করতে চাই আমি সায়েন্টিস্ট না, আমি বিজনেসম্যান, ফুল এন্টারপ্রেনার। আমার সায়েন্টিস্টের হওয়ার মতো কিছু নাই, আর নাথিং। আমি ফুল ঢুকে পড়ছি বিজনেসের মধ্যে। এখন আমি সায়েন্টিস্টদের নিয়ে কাজ করি আর কি। তা আমার হওয়া হচ্ছে সায়েন্টিস্টের, আমার ইচ্ছে ছিল যে অনেকগুলো পিএইচডি করবো, মাল্টিপল অনেক স্বপ্ন ছিল আর কি। পরবর্তীতে আমি যেটা বুঝতে পারছি যে কোনো কাজ করতে গেলে টাকা দরকার এই দেশে, যাকে ছোট করে কেন। আমি যদি 10টা পিএইচডি নিয়ে আসি, আমার টাকা না থাকে, তাহলে আমি কিছু করতে পারবো না। তখন আমি চিন্তা করলাম যে আমাদের দেশে এই যে বললো ছাত্ররা বা যারা দাবি করতেছে, বা এরা কেন এখানে বলি যে কেন এই যে ওই টিমগুলো বা বিভিন্ন টিমগুলো ওরা যেটা মানে 1 লেভেলের কাজ করে, লেভেল 1-এর কাজ করে বলতেছে ওরা 10 লেভেলের কাজ করছে। কারণ ওদের স্বপ্ন অনেক বড়, আমি ওদের স্বপ্নটা শ্রদ্ধা করি, কথা বললা, কিন্তু ওদের টাকা নেই। টাকা নেই কেন? কারণ হলো বাংলাদেশের কোনো পলিসি নেই, কোনো পলিসি কিন্তু কেউ তৈরি করে নাই। পলিসি তৈরি করলে যদি আমাকে কেউ বলতো যে দাহিয়া তুমি একটা পলিসি বলে দাও, আমি বলতাম যে বাংলাদেশের ক্ষেত্রে যতগুলো কোম্পানি আছে সে প্রতিটা কোম্পানিকে অবশ্যই রিসার্চ ফান্ডে এবং ইউনিভার্সিটিতে এমআই করতে হবে। রিসার্চ ফান্ডে ইউনিভার্সিটিকে অবশ্যই তাদের কামাইয়ের 5% দিতে হবে। সে দিলে সে অবশ্যই 5-10%-এর মতো ট্যাক্স মুক্ত হবে, ট্যাক্স। তো এই আইনটা আজকে করুক, তুমি কালকে 10 বছরের মধ্যে দেখবে বাংলাদেশ একবার পুরো চেঞ্জ হয়ে গেছে। কারণ হলো গিয়ে এটা আমাদের যে তোমার হলো গার্মেন্টস সেক্টরটা, এই গার্মেন্টস সেক্টরে কি আসলে কোনো সরকারের অবদান আছে? আমি বলবো জিরো। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে সরকারের কোনো অবদান নেই। অনেকে অনেক কিছু বলবে, বাংলাদেশের ক্ষেত্রে সরকারের একটা অবদান, সে তার হলো আটকে রাখছে সবাইকে। বাংলাদেশের জিডিপি এত কম কি জন্য? তুমি এখন মানে সবকিছু উন্মুক্ত মানে ওপেন করে দাও, বাংলাদেশ জিডিপি মুক্ত বাজার যেটা হবে এখন বাংলাদেশে, এখন যদি মুক্ত করে দাও ফুল, মানে যেটা বলা হয় তোমার হলো এটাকে বলা হয় লাইসেন্স রাজ। এটা এখনই সব ইজি করে দাও, মানে কারো কোনো সাইন লাগবে না, সবকিছু অটোমেটেড হয়ে যাবে। দরকার বলে তুমি এআই এটা মিনিস্টার বসাও, তুমি দেখবা যে বাংলাদেশের মানে আটকানো যদি কোনো আমলা না থাকে, তাহলে বাংলাদেশ খুবই দ্রুত উন্নতি করবে। কথা বলে বাংলাদেশের ক্ষেত্রে একটাই সমস্যা, সেটা হলো পলিসি মেকিং এবং আমলাতান্ত্রিক জটিলতা।
তুমি বিশ্বাস করবে না, একটা কোম্পানি করতে গেলে তুমি যদি একটা জাস্ট রকেট কোম্পানি করতে যাও, বাংলাদেশে কতগুলো আইন আছে রেয়াক্ট আনার জন্য, তোমার আইডিয়া নেই। রকেটের হ্যাঁ, রকেট রকেট বাদ দিলাম, প্লাস্টিক কোম্পানি করতে যাও, একটা প্লাস্টিক 100টার উপরে তোমার হলো সিগনেচার লাগবে বিভিন্ন 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 সেক্টর থেকে। হয় এখানে বলতো সিগনেচার লাগবে 2 থেকে 3 জায়গা, আমার মনে হয়। একটা হলো বিজনেস ইয়ের, একটা পরিবেশের, শেষ। আর কিছুটা হয়নি এখানটায়। নাই তাহলে কি উদ্যোক্তাদের বাজার চ্যালেঞ্জে কি বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ওস্ট ইন্টারন্যাশনাল জন্য, এর থেকে ওস্ট হয় না, এর থেকে নাইজেরিয়া ভালো, এর থেকে কেনিয়া ভালো। ভালো কাজ করছে, হাসতেছো? ভালো করছে। কেনিয়া আফ্রিকার মধ্যে তৃতীয়তে আছে বোধ হয়। ইজিপ্ট আছে ফার্স্ট, নাইজেরিয়া তোমার কেনিয়া দ্বিতীয়, তৃতীয় নাইজেরিয়া। এগুলো তো সেখানে ভালো হচ্ছে খুবই। এবং বাংলাদেশের পাঠাও নাইজেরিয়া গেছে। এবং আমরা কিন্তু, আমি বলে রেখে, আমরা কিন্তু আফ্রিকা করতেছি, যেহেতু বাংলাদেশ ড্রোনে ডিল করে ফেলছে, আমাদের বাংলাদেশে আর আমাদের জন্য মানে স্ল্যাব জায়গা কমে গেছে। তবে আমি আশাবাদী কি কারণে, তুমি দেখবা যে এখানে একটা বিষয় আছে, ক্যাটফিশ মেথড বলা হয়, ক্যাটফিশ মেথড। হ্যাঁ, তুমি জানো বিষয়টা। এটা চীন খুবই অ্যাপ্লাই করে। তুমি দেখবা যে টেসলা কোম্পানি, চীনের যে কোনো কোম্পানি করতে গেলে বাইরের দেশ থেকে অবশ্যই চীনের কাগজ নিতে হবে সাথে, এবং তাদের একটা ইকুইটি দিতে হবে। এক্স্যাক্টলি, একমাত্র টেসলাই ওখানে গিগা ফ্যাক্টরি করছে উইথ দ্য ইকুইটি। চীন কি পাগল? না। হোয়াই? চীন হিসেবে যে গেমটা খেলছে, এটা বলা হয় তোমার ক্যাটফিশ মেথড। এখানে ওরা কি করছে, ওদের তো টেসলা আসার আগে ওদের ইভি ছিল পৃথিবীর সাথে বাজে ইভি, দেখছো তো? আমরা দেখছি সব। ওরা কি করতো, ওরা হলো টেসলা ছিল প্রিমিয়াম, ওরা তৈরি করতে হবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের অটো রিক্সা তৈরি করতো তারা। বাংলাদেশের যত অটো রিক্সা তারা এই জিনিসটা করতো আর কি। তারা যেটা করছে, তাদের সরকার টেসলাকে যে তারা কি দিচ্ছে, তোমার হলো ট্যাক্স এক্সাম্পশন দিচ্ছে, তারা দিয়ে তারা হলো দেশে নিয়ে আসছে, তাদের বলছে তুমি ইনভেস্টমেন্ট নিয়ে আসছে না, গিগা ফ্যাক্টরি করো। গিগা ফ্যাক্টরি, যখন তুমি ফ্যাক্টরি করবা, ফ্যাক্টরি করলে রোড হবে, তোমার হলো পার্টস তৈরি করার ক্ষেত্রে সাব কোম্পানি হবে, তারপর হলো তোমার হলো ওখানকার ইঞ্জিনিয়ার ট্রেন আপ হবে, ইনভেস্টররা জানবে যে এটা হচ্ছে আমি ইনভেস্ট করলে এত টাকা ইনভেস্ট আসবে, ওখানে জনগণ জানবে যে এটা ইউজ করা যেতে পারে। তার মানে তোমার হলো এটা ইকোসিস্টেম বিল্ড আপ হবে। চীন যেটা করছে, যখন এটা চীন ঢুকছে, ঢোকার পর ওখানে যখন ইকোসিস্টেম বিল্ড আপ হয়ে গেছে, সেখান থেকে তৈরি হচ্ছে কি বিআইডি যারা হলো চিপ লেভেলের ইঞ্জিনিয়ার কজন আছে, তার সবাই টেসলা থেকে, বুঝলো না? ওই যে চীন যে তোমার টেসলা যে ঢুকে ট্রেন আপ করলো, চীন ইঞ্জিনিয়ারগুলো নিয়ে এসে তারা ওই সেম যারা ম্যানুফ্যাকচারিং করে তাদেরকে বলছে আমার ওই পাঁচটা দেন, একটু ডিজাইন চেঞ্জ করে দেন, ম্যান পাওয়ার ইমপ্রুভ করছে, শেষ। বাংলাদেশে যদি আমি এই জন্য তোমার ড্রোনের এটা খুবই পজিটিভভাবে নিচ্ছি, যে আমি কিন্তু তোমার এই সেম ড্রোন নিয়ে তোমার $2.5 মিলিয়ন ইনভেস্ট তুলছিলাম বাংলাদেশে। মানে এটা আমি পরবর্তীতে আমার সে দেওয়া সেটা কারণে আর কি। তাই এখানে তোমার যেটা হলো এখন যেটা হবে বাংলাদেশে, এই তোমার চীনের সাথে যে ড্রোন ফ্যাক্টরি হচ্ছে, এখন যদি কোনো কোম্পানি ড্রোন বানাতে যায়, এই যেটা বললাম দাবি করতে যায়, দাবি করে লাভ নেই এখন আর কোনো, কারণ এটা খাবে না, জাস্ট ভিউ ব্যবসা হবে। এখন আমাদের মতো কোনো কোম্পানি যদি মনে হয় যে আমরা চাচ্ছি যে আমি ড্রোন বেচবো সেনাবাহিনী অথবা নেভি অথবা এয়ারফোর্সের কাছে, তাহলে আমাকে অবশ্যই চীনের ওই কোম্পানি বিট করতে হবে, টেকনোলজি দিয়ে ইনফ্রাস্ট্রাকচার সবকিছু। তার মানে যেটা হবে যে অবশ্যই এখন যেটা ফ্যাক্টরি হচ্ছে, সেই ফ্যাক্টরিতে অবশ্যই কি হবে, অনেক ইঞ্জিনিয়ার ঢুকবে, আমার যারা চেনা অনেক ঢুকে পড়তেছে, এর মধ্যে যারা ঢুকতেছে তারা 1-1.5 বছর তারা জব করবে, তারা বের হয়ে আসবে, অনেকে সুইচিং করবে। তখন আমরা কি করবো, তখন যেসব কোম্পানি আছে তারা ওই বেশি বেড়ে তারা ফর্ম করবে কোম্পানি নতুন করে, এবং তার এই টেকনোলজি নলেজটা আছে, তারা ট্রেন আপ হয়েছে ওখানটায়, ওটা কাজে লাগে, তারা এমন ড্রোন তৈরি করবে এটা ওটাতে বিট করতে পারবে। সেই জায়গা থেকে আপনার টিম কেমন ছিল, বা আপনি কাজ করতে গিয়ে টিমের? এখানে আমার টিম বলতে, আমার টিম তো তোমার খুবই ডাইভার্সিটি টিম। আমার টিমের মধ্যে হলো তোমার 30%-এর উপর দেশের বাইরে আর কি, সবাই বাংলাদেশি বংশোদ্ভূত, রিমোট কাজ করে। আর বাংলাদেশের ক্ষেত্রে আমি বেশি বিশ্বাস করি না, বাংলাদেশের ছাত্রদের কোনো মানে নেই, কি বলে এটা কি বলা হয়, দায়িত্ববোধ, কমিটমেন্ট নেই, ডিসিপ্লিন নেই। তুমি এটা কিছু বললেই বলবে আমার পরীক্ষা ছিল ভাই, আমার স্মৃতি। তাহলে তুই টিমে কাজ করছিস জন্য, তুই যে টিমে কাজ করতেছিস, আমার তো একটা টাইম লাইন আছে, আমাদের একটা কোম্পানি, ডেডলাইন নিয়ে কাজ করতে হয়। এবং সবচেয়ে মজার বিষয় এই কারণে আমি অনেকগুলো ক্যাম্পাসে ব্যান করেছি মানুষ, আমি নেই না আর যে ক্যাম্পাস অ্যাপ্লাই করতেই পারবে না, আমার ওখানে ওই ইমেল দিলে লাভ নেই, আমার অটোমেটিক করে দেবে, কথা বললা। এবং আমি এখন যেটা করছি, শুনতে খারাপ শোনাবে,
তোমার হলো মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স বাদে তুমি জয়েন করতে পারবে না, দরকার নেই আমার ফ্রেশার। তুমি যদি মনে করো তুমি হলো ক্যাম্পাস লাইফে কোনো ইন্টার্ন করে তুমি এক্সপিরিয়েন্স দিয়ে আসছো, তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে। আই নিড এক্সপিরিয়েন্স। আমি তোমার শিখতে পারবো না, আমি বেবি সিটার না, কথা বলতে নাই। কারণ আমি বেবি সিটিং করে এত দূর 2018 সাল থেকে এই পর্যন্ত আসছি। 8 বছর। হ্যাঁ, এই যা সহ্য করে আসছি আমার সম্ভব না। কেউ যদি বলে যে তুমি ধরো আমার একটা লাইফ, নতুন লাইফ আসলো, নিউ রিবন, তোমাকে এটা করতে হবে, আমি বলবো মাফ চাই, আমি যে আলিজ দিয়েছিলাম আমি দেশে চলে যাই। আমি তোকে বলে ওখানে যায় ওই মানে দেশপ্রেম নিয়ে থাকবো, মানে নস্টালজিক হয়ে থাকবো নাই। আচ্ছা আচ্ছা, আমার নস্টালজিক মানে আমার খুব ইচ্ছা আমি তিস্তার পরে ফুটবল খেলবো, এই করবো। হ্যাঁ, না আমার ইচ্ছা যে আমি বিদেশ থেকে দেশকে ভালোবাসবো। আমার দরকার নেই দেশের আসা, বুঝো নাই, এই লেভেল আমি। কিন্তু আমার মানে আমি যা ফেস করছি তুমি বিশ্বাস করবে না, আমি 75+ তোমার সরকারি মিটিং করছি ওকে। এই জাস্ট রকেট লঞ্চের জন্য। 75+। আমি গেছি, আমি ময়মনসিংহ থেকে ঢাকা গেছে, আমার সাথে 2-3 জন আছে আমার অফিসের, প্রত্যেকের ব্যয় বহন করেছে। 75 ব্যয় করছি, আর আমি 100টার উপরে আমি জাস্ট ইনভেস্টর মিটিং করছি। 100+। 100+। তাহলে তুমি মানে এখানে এখন তো এখন প্রায় সব কিছু মিলে তোমার 200 দিন হবে। 200টা দিন আমি জাস্ট এই 2022 থেকে বেরোন দিয়েছি এগুলোর পিছনে। 200 দিন 200 দিন ইনভেস্টর মিটিং। ইনভেস্টর এবং তোমার হলো সরকারি পলিসি মেকিং এর জন্য। আমার সাথে তুমি চিনবা এখানটায় রিজু নামের ছেলে আছে, রিজু। ও প্রায় 35টার মতো মিটিং করছে। লাস্ট যখন আমার হলো তোমার হলো ডিবি সেক্রেটারি হাসিবুর রহমান, লাস্ট জন্য তার সাথে মিটিং করছে তোমার 2000 তোমার হলো ইয়েতে 22শে নভেম্বরে, সেপ্টেম্বর 28 তারিখে। ওই মিটিংয়ের পর ও দেশে চলে গেছে। ওই মিটিংয়ের পর আমার টিমের অর্ধেক ছেলেমেয়েরা দেশে চলে গেছে। ওই বলছে যে তোমার ডক্টর ডি করবে, আমার ডক্টর দরকার, আমরা কিনে নেন। সেই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রকেট মানেই সবাই মনে করে যে বিদেশি টেকনোলজি, এই ক্ষেত্রে বাস্তবতা আসলে কতটুকু? না, অনেক কিছু বাস্তবতা আছে। এখানে এখানে আমরা যদি দাবি করি যে আমরা খুবই ইন্ডিজিনিয়াসলি কাজ করছি, এটা দাবি পুরো মিথ্যা দাবি হবে। এখানে আমরা যেটা করছি বাংলাদেশের ক্ষেত্রে, যেমন আমি প্রফেশনাল ইঞ্জিনিয়ার, আমি অবশ্যই বাইরের দেশে প্রচুর বই পড়ছি, পড়া লাগছে আমার, না পড়লে এটা সম্ভব না। ধরো আমি ত্রিপুলি পড়ছি জাস্ট প্রথমের দিকে, কিন্তু ত্রিপুলি আমার মানে আমার দেহটা তৈলিতে, কিন্তু আমার মন ছিল রকেট দিতে। আচ্ছা, এবং আমি যে ফার্স্ট লেভেল ল্যাব করছিলাম আমার ক্যাম্পাসের এক অবস্থায়, সেটা ল্যাবটা এখনো আছে, ওটা আমি করছিলাম রকেট বানানোর জন্য, অনলি সোলো পারপোজ। পরবর্তীতে আমরা রোবটিক্স নিয়ে কাজ করছি, আমরা আইআইটি বঙ্গবন্ধু খেলে আসছি, এগুলো জাস্ট আউটকাম, বুঝো নাই, মানে ওটা জাস্ট ওখানে আউটকাম আসছে জাস্ট। কিন্তু রকেট নিয়ে আমি আগাইতে পারিনি ওই সময়, কারণ আমার কাছে এনাফ ম্যাটেরিয়াল ছিল না, আমার এনাফ। সবচেয়ে মজার কথা বলি, আমি 2015 সালের একটা লঞ্চ করছিলাম লুকায় আমার ক্যাম্পাস ছাদ থেকে। সেটা আমাদের ক্যাম্পাসের মেয়েদের হলের উপর দিকে ছিল, এবং হওয়ার পর যেটা তো ওদিন মেয়েরা বোধহয় নতুন মেয়েরা আসে না, আসলে যে র্যাক দেয় বসে ছাদের মধ্যে বসে মিটিং করতেছিল সবাই। যখন উপর দিয়ে গেছে ওখানে বিস্ফোরণ হয়েছে, হওয়ার পর সবাই ছিলেন সব মেয়ের একসাথে। তারপরে আমি ভয় পেয়ে গেছি, ভয়টার পর আমি ফেসবুকে বলছিলাম যে উল্কা পড়ছে কাছ থেকে, আচ্ছা, কথা বলে। তারপরে আমাকে সার ডাকছিল, ওই কি করছো ক্যাম্পাসে। আমি ছিলাম হলো খুবই মানে তোমার হলো এটা কি বলা হয় দেখবা, আরে দুষ্কৃতিকারী দেখতে। আচ্ছা, যাই হোক, এই টাইপের মানে সারাটা ইয়ে করতো, কারণ আমি কোনো ভুল মানতাম না, বুঝলেন, আমার যেটা মন চাই আমি করতাম আর কি। ভায়োলেন্স করে। ভায়োলেন্স না, আমার এটা কাহিনী বলি, এটা সিক্রেট, কেউ জানে না দিন ধরে। আচ্ছা ক্যাম্পাসের মধ্যে সবাই ভাবতো আমি পাগল। আচ্ছা, আমি বলো কেন আমি ক্যাম্পাসে প্রমাণ করছি যে আমি পাগল, ওয়াই? কারণ আমি যে সেক্টরে কাজ করি, রিসার্চ সেক্টর, এসব সেক্টরে কাজ করে সবাই ভাবে যে এলিয়েন, কথা বললা, সবাই একদম আলাদা করে দেয়, তোমার সাথে কেউ মিশতে যাবে না, দেখবা এটা দূরত্ব মেনটেন করে সবাই, দেখবা সমাজে তার একটু অন্য টাইপের, সবাই দূরত্ব মেনটেন করে। আমি যেটা করছি ক্যাম্পাসে আসে, আর আমি জানি যে আমার সৈয়দপুর ক্যাম্পাসে কাজ করে আসছি, এবং সৈয়দপুর ক্যাম্পাসে যখন ছিলাম ওই সময় আমি তোমার সাবমেন্ট্রি করছিলাম। এখন দেখবো বাংলাদেশের দেখবো অনেকেই তো এই যে বিভিন্ন সাবমার্সিবল তৈরি করে বিভিন্ন ইয়েতে যাচ্ছে। এটা আমি তৈরি করছি 2000 কত সাল আইডিয়া করো, 2006 সাল। কথা বলবো নাই, যেটা কেবল করতেছে বাংলাদেশের ছাত্ররা 2006 সালে করছে। আমার কাছে এখনো আছে, কোথায় নাকি ইয়ে গেছিল আমার বাসায়, ভিডিও করে নিয়ে আসছে। এটা আমি ওই সময় পিক কন্ট্রোলার, পিএসসি কন্ট্রোলার দিয়ে ওই 2006 সালে করছিলাম কাজ। আর কেবল ছিল বলে ওটা আগাচ্ছে, কথা বলো নাই। ওই সময় তো ইন্টারনেট ছিল না, গ্রামে ছিলাম, কথা বলো নাই।
তবে আমি তোমার প্রচুর বই পড়তাম, ওই যে তোমার বিভিন্ন ওই সময় বুয়েটের একটা বড় ভাই ছিল, নাম নাহিয়ান, আমার নাম ছিল। উনি ওই সময় সবচেয়ে কম দামে ওসিলোস্কোপ তৈরি করছিল আর কি, কোয়ের পেপার আসছিল। তো আমি পেপার কাটিং রাখতাম, আমার সাথে পেপার কাটিং আছে এখন তার ওই বড় ভাই। দেখে দেখে ভাবছিলাম বড় ভাই লিখছিল, উনি পিকোনোলের দোকান আছে, কথা বললা। তখন আমি ঢাকায় গেছি, পিকোনোলের বই কিনে আনছি। 14,000 টাকা ছিল তোমার, হলো এটা হলো তোমার বুট লোডিং দেওয়ার জন্য 14,000 টাকা। আমি 14,000 টাকা ব্যবস্থা করে কিনে নিয়ে আসছি ওটা, কি বললা ওই সময়। ওই ভাঙিয়াটা কাজ করতাম আমি ওই সময়, ভাঙিয়াট দিয়ে আমি তৈরি মানে আমাদের ল্যাবটা পুরো ভাঙিয়াটে বেচাকেনা করে ল্যাব তৈরি করছি আমি। এবং ওই ল্যাব দিয়ে ওই ল্যাবটাকে আস্তে আস্তে ক্যাম্পাসে নিয়ে আসছি। ক্যাম্পাস থেকে করতে আজকে আবার বড় ল্যাব হয়ে গেছে, কথা বলো না। আমার বাবা আমাকে এখন বলে মেকার, আগে বলতো মেকার, তুই তো মেকার, কথা বলো না। আমার তখন খারাপ লাগতো মেকার বলতেছে, কিন্তু আমি এখন প্রাউডলি বলছি মেকার ওয়ার্ড, কিন্তু ওই মেকার না, আমি রিপেয়ারম্যান না, আমি মেকার। মেকার, আমি মেক করি, এক্স্যাক্টলি। কথা বললা। এই যে বিষয়টা আমি কথা আমি বলতেছিলাম বলতে ওই যে তোমার নিয়ে ইগো নিয়ে বা তোমার সেলিব্রিটিদের নিয়ে। আর্টিফিশিয়াল যে আমরা বলতেছিলাম যে মানুষ চিন্তা করে যে বিদেশি টেকনোলজি, যে হ্যাঁ, বিদেশি টেকনোলজির ক্ষেত্রে অবশ্যই আমাদের বিদেশি টেকনোলজি আছে। এখানে আমরা যেটা করছি যে তোমার হলো আমাদের বাংলাদেশি যারা বংশোদ্ভূত আছে, যারা দেশের বাইরে বিভিন্ন বিভিন্ন সেক্টরে, কেউ এক্সেল আছে, আমি বলবো না নাম বলে তারা ঝামেলা পড়বে এখন। ইউএসের আমার যে তোমার মেইন অ্যাডভাইজার, ওনার নাম বলা যাবে, কাগজি স্যার, ওনারটাই উনি হলো তোমার ইয়েতে আছে, হেড অফ তোমার ফিনান্সিয়াল তোমার ইয়েতে এয়ারবাস। উনি ওখান থেকে অনুমোদন নিয়েছে আমার কোম্পানির অ্যাডভাইজার হচ্ছেন, অনুমোদন নেওয়া আর কি। এই কারণে বলতে পারতেছে, অন্য নাম বলতে পারতেছে না। এরকম অনেক মানুষ আছে যারা আমাদেরকে টেকনোলজির ক্ষেত্রে অনেক সাহায্য করতেছে। এবং সবচেয়ে মেইন কথা, আমাদের যে লিকুইড ইঞ্জিন আছে সেটা ডেভেলপ হয়েছে কানাডায়, ফেব্রিকেশন হয়েছে চীনে, এগুলা, আর টেস্ট করতেছে বাংলাদেশে আমরা। এটা একটা ইকোসিস্টেম, এটা বলে লাভ নাই, এটা আমাদের বাইরে হেল্প নিতে হবে। আজকে যদি বলে যে ইউএসএ বা পশ্চিমা সভ্যতা সব কিছু নিজেদের করছে, তারা তাহলে অ্যালগরিদম ইউজ করে বাদ দিয়ে দেবে, ক্যালকুলেটর বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে দিই। ওটা তো মুসলিমদের, তাই না? হ্যাঁ। ওরা তো করবো না। তাহলে ও অনেকে বলে, এই যে প্রশ্নটা বলি, ওরা তো ইহুদিদের, সব তো ইহুদিদের, তোমরা কি বললা? আরে ভাই, ইহুদিদের আসে যেটা করতেছে, এটার বেসমেন্ট আমরা করে দিয়ে আসছি। ওদেরকে বলো, টেল দেম যে তোমরা অ্যালজেব্রা বাদ দিয়ে দেবা, ইউজ করবো না অ্যালজেব্রা থেকে। তাহলে অ্যালগরিদম কিভাবে হবে? হ্যাঁ, করো, কম্পিউটারই করো, মেকে কম্পিউটার, হাউ সুপার পাওয়ার। আবার এখানে কাহিনী আছে। এখন আবার মুসলিমদের বলো যে তোমরা হলো গিয়ে উপমহাদেশের মানে ইন্ডিয়ান নিউমেরিক্যাল বাদ দিয়ে দাও, ওরা কিছুই না, নাথিং। এখানে কেউই সুপিরিয়র না, প্রত্যেকের নলেজ ইউজ করতেছে। আজকে যে আমি রকেটটা বানাচ্ছি, রকেটটা এখনকার না, 2000 বছর আগে তৈরি হয়েছে। তোমার চীনে কাগজ তৈরি হয়েছে চীনে, রকেটের বারুদ আর রকেটের সাথে পুরো একটা মানে ইন্টারটয়ের সম্পর্ক। এবং দেখবা যে তোমার ইয়েরা কি যেন বলে 1200 শতকে চীনের রকেটে যুদ্ধ হয়েছে। এবং এর পরবর্তীতে এই যে উপমহাদেশে টিপু সুলতান এই রকেট পাইলে কোথায়? চীন থেকে পাইছে, চাইনিজ তাতাররা, খারাপ নাই। এবং আমার যে বলি তোমার মঙ্গোলিয়া, তোমার হলো আফগানিস্তানে কারা? আফগানিস্তানের মধ্যে যারা উদ্দেশ্য তাতারদের বংশধর। কারণ হলো আফগানিস্তানের মধ্যে যেন বাবর কে ছিল, তাতার, বুঝো নাই? এই আফগানিস্তানের মধ্যে এবং সমরকান, ওই মধ্য এশিয়া খোরাসান মধ্যে যখন অ্যাটাক করে তোমার তাতাররা, মঙ্গোলিয়ানরা, তখন ওই সময় 20 লক্ষ থেকে 18 লক্ষ মানুষ মারা, তারা মাত্র 2 লক্ষ বেঁচে থাকে। এবং তারা পরবর্তী ওখানেই তারা বংশ বিস্তার করে প্রচুর টেপ করছে, জানো তো? প্রতি 4 জনে, হ্যাঁ, প্রতি 4 জনে একজনের জেনেটিক ছিল তোমার ক্রেজি হয়ে গেছিল চেঙ্গিস খান ওই সময়টাতে। মানে খানের মানে প্রতি 4 জনের একজনের হলো যে ডিএনএ খানের, বোঝো না? তা তুমি চিন্তা করো তাহলে। তার ওই তাতাররাই তো এখন যেটা আমরা যেটা বলি যে তোমার যে গেভেট অফ তোমার হলো ইম্পায়ার আফগানিস্তান, ওই তাতারই যোদ্ধার জাতি, বুঝো না? সেম ভাবে আমার পূর্ব বংশ কিন্তু ওদের ইতিহাস আমাদের এখানে না, অরিজিন আমরা কনভার্টেড না, বুঝো না? আমাদের কনভার্টেড তো তুমি বসে দেখলেই বুঝতে পারো, মানে ডিলিট হয়েছে রক্ত, তাদের অনেক কাহিনী। বাংলাদেশে কেন এত মানে ডাইভার্সিটি, এত কোনো ঝামেলা কেন? একই পরিবারের কেউ একটা সিদ্ধান্তে আসতে পারে না, কারণ রক্তের রিলেশন হইতে কথা বললা, ওই হোমিওপ্যাথি বানায় না ওষুধ, ডিলিট করতে যাতে কিছু থাকে না আর, নাই বলে ওয়াটার মেমোরি বলা হয়, ওরা দাবি করে ওয়াটার মেমোরি আর কি। সেম অবস্থা হয়ে গেছে আমাদের
মানে আমাদের যে রিয়েল মানে অ্যানথ্রোপোলজিক্যাল যেটা মানে আমাদের যে হিস্ট্রি কিছু নেই, নাথিং। আমি নাই করে বলছি সব। তোমার ইংলিশে আসছে, বিয়ে করছে, বাচ্চা বাচ্চা করছে এখানটায়। তারপর হলো বললাম তো আমাদের ইয়েরা আসছে, মঙ্গলরা আসছে, যে বাবর তো মঙ্গলই, তুমি জানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরাই আসে, মানে সেম টু সেম কাহিনী। সম্রাট বাবর। সম্রাট বাবর ওই তারা আবার এদিকে আসছে, সেম টু সেম। তা এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর কারণে মানুষে এই নির্বাচন দুদিন পরে তুমি জানো, বুঝতেই পারতেছো যে কি হতে যাচ্ছে। হ্যাঁ। এখানে না আমরা হলো, আমি এটা জিনিস ক্লিয়ার করতে চাই যে আমরা হলো যারা এই দেশের একটাই সমস্যা টেকিং করা। আমরা হলো ইঞ্জিনিয়ার, আমরা হলো কি এন্টারপ্রেনার। আমাদের কোনো বলতে গেলে কোনো দল নাই। আমাদের যে সরকার আসবে তার আন্ডারে আমরা কাজ করবো, আমাদের কোনো ট্যাগ নেই। তাই নেই। আমাদের লয়ালিটি একমাত্র দেশের সাথে, এক্স্যাক্টলি। বুঝলা? আমরা একমাত্র দেশের জনগণের সাথে কাজ করি এবং দেশের মাটির সাথে কাজ করি। নাথিং ইজ, কে সরকারে আসলো কে গেল, এটা আমাদের দেখার বিষয়। ডাজেন্ট ম্যাটার আমাদের কাছে, এক্স্যাক্টলি। বুঝলা? এই একটা কারণে আমি দেশে থেকে গেছি, আর কিছুই না। আচ্ছা, আপনার রকেট জার্নিটা অনেক বেশি, তো সেই জায়গা থেকে রকেট টেস্টিং নিয়ে আপনার কি কখনো কোনো ভয় কাজ করেছিল কিনা? আমি কিন্তু রকেট নিয়ে যখন কাজ শুরু করি, এটা শুরু করি 1800 সালের শেষের দিকে আর কি। তখন আমাদের কাছে অত টাকা ছিল না আর কি। আমার দুটো কোম্পানি ছিল, একটা হলো কি তোমার ইভি কোম্পানি, একটা ছিল তোমার এরোস্পেস কোম্পানি। এরোস্পেস কোম্পানি দুটো প্রোটেনে কাজ করতেছিলাম। এটা একটা রকেট তখন আমি ফুলভাবে শুরু করিনি। প্রথম শুরু করছিলাম তোমার আমার ব্লুবার্ড নামে প্লেন, এটা প্লেনে আমার সবকিছু এভরিথিং করা ছিল এবং প্লেনটা আমি মানে খুবই আশাবাদী ছিলাম ওই সময়। তা ওই সময় যেটা হয় তোমার হলো একটা কোম্পানি ঢুকে বাংলাদেশে, নাম হলো এভিন এরোস্পেস। তুমি তুমি চিনবা সেটাকে। তা ওই রানা নামে ও ঢুকে, ও মোটামুটি এয়ারফোর্সের মিটিং করার তখন আমরা জানতে পারি, ফেসবুক দেখে জানতে আমরা বুঝতে পারি যে ও যেহেতু চীন থেকে রেডিমি প্লেনে ঢুকছে, তার মানে আমি প্লেনটা তৈরি করে আমার কোনো লাভ হবে না। না না, জানি তৈরি করে আমি ইচ্ছে করে ভিডিও করে জানাতে পারতাম, না এটা নিতে পারতাম। তারপর কি হতো? মিডিয়া কভারেজ। তারপর কি বাজার তো নাই। আমার তো ইচ্ছে ছিল ওটা তৈরি করে 2 সিটের একটা ট্রেনের প্লেন বানাবো। প্লেন বানায় ওটাই আমি হিসেবে বেচবো, মানে তোমার হলো গিয়ে বিমান বানিয়ে গেছে বা অন্যান্য ক্ষেত্রে। যখন বিমান মানে নিবে তখন নেয় অন্য গ্রাহক নেওয়ার সাহস পাবে। এক্স্যাক্টলি। বুঝছো নাই? তখন আমি ওটাতে মুভ করে তখন আমি আমার ইভি কোম্পানিও ওই সময় আগাচ্ছিলাম। গাড়িটি ডিজাইন করা হয়েছিল, গাড়ি আমার বডি অনেক কিছু বানাই ফেলছে, বেসমেন্ট বানাই ফেলছিলাম। তখন যেটা হয় যে আমি স্যাটেলাইটে বসি, আবার আমার কাছে টাকা আছে করতুক। আমি ব্যাঙ্গালোর ছিলাম, এতটা ক্রেজ হয়ে গেছিলাম আসলে দিকে এসে। ব্যাঙ্গালোর ছিলাম এবং ব্যাঙ্গালোরের পর আমি বুঝতে পারছিলাম আমার হাতে এত টাকা আছে, বলবো না টাকা, খুবই কম পরিমাণে টাকা ছিল। আমি স্যাটেলাইট করে দেখলাম যে আমি যদি রকেট করতে যাই, রকেটের কিন্তু অনেক ধরনের হাইব্রিড রকেট আছে, লিকুইড আছে এবং সলিড আছে। সলিডটা করা হয় বুস্টার স্টেজ হিসেবে, বুস্টার। আর লিকুইডটা হচ্ছে ইফিসিয়েন্ট, আর হাইব্রিডটা এখনো পপুলারিটা হয়নি, সামনে ফিউচারে আসতে পারে আর কি। মাল্টিফাংশনাল, অত বেশি কাজ হয় না। সবাই হয় সলিড করে না লিকুইড করে। সলিডটা কেন করে? কারণ সলিডটা হলো গিয়ে ডুয়েল ইউজ আছে, এটা হলো মিসাইল, এটা হলো তোমার হলো গিয়ে বুস্টার হিসাবে। তা আমরা তখন হলো সলিডটা তুলনামূলকভাবে অনেক কম ব্যয়বহুল এবং ইজি। এত ইজি না যেটা ভাবতেছো, খেলনা হিসেবে করলে তো সবই ইজি। কারণ তুমি যখন হলো একটা জিনিস ইঞ্জিনিয়ারিং করতে যাবে, রিয়েল ইঞ্জিনিয়ারিং, তখন সবকিছু উঠে নেওয়া যায় আর কি। তা তখন আমি ঠিক করি যে আমি লিকুইড রকেট ইঞ্জিন ডিগ্রি করছিলাম 2016 সালে আর কি। তা আমি যদি এটা বানাতে যাই তখন আমার দেখা যাচ্ছে যে আমাদের যে আমার কাছে বাজেট আছে সে বাজেটে 12 গুণ টাকা লাগে। 12 গুণ। আর ইভি নিয়ে যে আমি আগাচ্ছি, ইভি ওই সময় ওয়ালটন আগাচ্ছে, আকিজ আগাচ্ছে, আমার জানার মধ্যে আরো 500 টাকা কমে যাচ্ছে অলরেডি তারা স্টেবল। আমি হিসেব করে দেখলাম যে ওয়ালটন যে কাজটা করতেছে বা আগে যে কাজটা করতেছে ওদের কাছে $1 বিলিয়ন আছে। আমি যখন বাজারে আসবো 22-23 সালের দিকে, ততদিনে ওরা ফ্যাক্টরি হয়ে যাবে। আমি ইনভেস্টর দৌড়াদৌড়ি করবো, কথা বুঝলা? চীন ঢুকে পড়বে, এঢুকে পড়বে, আমাকে ওই সময় আমার ইনভেস্টর ইনভেস্ট করবে, মার্কেট গ্র্যাব করে ফেলবে, গ্র্যাব করে ফেলবে। কথা বললা, আমি তো ফাঁকবো হচ্ছে না এখানটায়, তো টিম আছে, রিসোর্স আছে। রিসোর্স। তখন আমি ঠিক করলাম যে কোনটা দেখানো যায়। প্লেন নিয়ে এই সেম কাহিনী হলো। তখন আমি দেখলাম যে রকেট নিয়ে বাংলাদেশে কেউ নাই, নোবডি। আর রকেট নিয়ে আমি 15 কাজ করছিলাম, এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর আগাই নেই। তারপরেও আমি লিকুইড রকেট ডিজাইন করছিলাম এর থেকে ইয়ে থেকে আর কি। তখন আমি ঠিক করেছি তাহলে আমরা লিকুইড রকেট ইঞ্জিনিয়ার তৈরি করি। তখন আমি স্যাটেলাইট শুরু করলাম, করে দেখলাম যে আমাদের বাজেট থেকে 12 গুণ বেশি টাকা লাগবে। ভাই বলো না। আর একটা বিষয় আছে, যে কোনো কাজ করতে গেলে, প্রজেক্ট করতে গেলে একটা জিনিস মনে রাখবা, বা একটা জিনিস সবাই তুমি জানো একটা বিষয়, যদি তুমি একটা এন্টারপ্রেনার হয়ে গেছো, টাইম খুবই গুরুত্বপূর্ণ। টাইম, বাজেট, টিম, 3T। থ্রি টি, ইয়েস। কথা নাই।
এই যে 3D বিষয়টা আছে, এই 3D বিষয়টা আমি বললাম যে আমার এতই সরাসরি আমার কোম্পানি ছিল, ধরা গেছিলাম, শিখছি। কারণ তুমি মাঝে মধ্যে দেখবা যে এটা তোমার টাকা আছে, টাইমও আছে, টিম নেই, কেবল লোক পাইতেছো না। আবার দেখবা যে তুমি কেবল লোক আছে, টাইম আছে, টাকা নেই। টাকা নাই, এই সবচেয়ে বেশি চ্যালেঞ্জ। বুঝো নাই? আমি যখন থিঙ্ক করলাম যে আমার কাছে টাইম আছে কতটুক, দেখলাম যে আমি 19 সালের কাজ শুরু করছি, এটা যদি আমি 19 সালে বসে আমি থিঙ্ক করতেছি, যদি আমি 19 সালে এটা করি, করে এটা আমার শেষ করতে লাগবে 3 বছর, মনে করো একটা প্রজেক্ট ধরছিলাম যে 22 সাল, তা আমাদের 3 বছর দিয়ে আমি কাজ করি, 3 বছরের মধ্যে আমাদের যে টিমগুলো কাজ করতেছে সবাই পাশ করে বের হয়ে যাবে, তারা তাদের ফ্যামিলি আছে, তারা অনেকে বিদেশ চলে যাবে পাশ করে তার মানে তারা 22-এর মধ্যে ওই টিমটা চলে যাবে বাইরে, দেশের বাইরে। তার মানে হাতে আমার কত কম কম টাইম, 19 থেকে 22, আমার কাছে কয় টাকা আছে, আর এই টিম দিয়ে এই এটা কি ফিজিবল কিনা করা, মানে আমার কাছে টেকনোলজি আছে কিনা, এটা ওটা ঠিক। তখন আমরা যেটা করলাম যে টাকা নাই, কম, টাইম খুবই কম, আর টিম চলে যাবে এই 3 বছরের মধ্যে, তার মানে আমার হাতে টাইম এতটুকুর মধ্যে। তখন দেখলাম যে আমি লিকুইড রকেট ইঞ্জিন করলে এত টাকা লাগতেছে, এবং এই টাইমের মধ্যে ইঞ্জিন হবে, রকেট হবে না। আমি একটা ইঞ্জিন মানে কি করবো, দেখাবো সবাইকে আই হ্যাভ ইঞ্জিন, তারপর কি হবে? কেউ বিশ্বাসই করবে না, ইঞ্জিন তো কি হয়েছে, রকেট তোলে না। রকেট তোলে না। তখন আমি ঠিক করলাম যে আগে আমাকে উঠতে হবে। আমার আমার একটা উদ্দেশ্য যে আমার রকেট ওড়ে দেখেন। তখন আমরা ঠিক করলাম যে তাহলে আমাদের সবচেয়ে ফিজিবল সলিড রকেট, এবং অল্প সময়ের ভিতরে অল্প সময়ের ভিতরে, তাও আমাদের 2 বছর লাগছে, বুঝলো নাই? তখন হলো আমরা সলিড রকেটের কাজ শুরু করি, কেমিক্যাল তো পাওয়া যায় না বাংলাদেশে, ব্যান কেমিক্যাল, বাংলাদেশের সবচেয়ে মজা বেশি 2008 সালের পর এই ধরনের কেমিক্যাল সব ব্যান করে ফেলছে। ফুয়েল যা কিছু কাজে লাগানো যায় সবকিছু ব্যান মানুষ, কি বললাম? কারণ ওই যে মাছটা জঙ্গি বাজার ছিল, আর জঙ্গি তো আর জঙ্গি হয় না, পিরিয়ডে তো জঙ্গি বলে কিছু নাই, সব হলো স্পে ওয়ারফেয়ার, তুমি জানোই। হ্যাঁ। কিন্তু বাংলাদেশের একমাত্র গদ্ধব দেশ যে দেশে এই লেগে মনে করে জঙ্গিবাদ, বা এটা এটা একটা তাদের একটা দেশ হলো ডিজাইন, মানে মেটিকুলাস ডিজাইন যেটা বলা হয়, তাদের একটা মানে কোন একটা বিরোধী দলকে ঘায়াল করার এটা মানে অস্ত্র। এই একটা অস্ত্র কেন তারা এটা করছে, বাংলাদেশের ক্ষেত্রে যেটা টেকনোলজি অ্যাডভান্সমেন্ট করার ক্ষেত্রে যা কিছু আছে সবগুলো তারা রেড ফিডার আটকে রাখছে, আমরা যদি মানে আমরা পলিসির মধ্যে আটকে রাখছে। এবং এই পলিসিগুলো বাংলাদেশের পলিসি কিন্তু বাংলাদেশ তৈরি করে না, বাংলাদেশের পলিসি আগে দিল্লিতে যায়, দিল্লিতে সাইন হয়, তারপর বাংলাদেশে আসে। এটা হয়ে যাচ্ছে 15 বছর ধরে। তুমি যা কিছু বলো, আগামী 20 বছর যা আসবে এটাই হবে, এটা বাইরে হবে না, আমি বাজি ধরে বলতে পারি, বুঝো নাই? বাংলাদেশে তারা একটা মহল চায়নি বাংলাদেশের রকেট হোক। আমি তাকে বলছিলাম যে আপনার সচিবকে, আপনার হলো আপনি আছেন, আপনার হলো এভাবে বলছিলাম যে আপনার হলো চাকরির মেয়াদ আছে 2 বছর, আমার বয়স হলো কি 30, বুঝো নাই? আই উইল আউটরান ইউ, আউটরান তো বোঝোই, আপনি রিটায়ারমেন্টে যাবেন, অন্য লোক আসবে, তার সাথে আমার দেখা হবে, আবার সে চলে যাবে রিটায়ারমেন্টে, আমি আছি, আমি আরো 10 বছর আছি এই দেশে, কিন্তু আমি এই রকেট উড়াবো বাংলাদেশ। আমি মোটামুটি 23-এ মানে অবস্থা খারাপ হয়ে গেছিল, টাকা আমার বাড়ি ফেরা দেওয়ার টাকা ছিল না, আমার কোম্পানি ব্যাংক্রাফট, আমি ধরে নিচ্ছি যে আমার খুলে দেওয়া লাগবে, তা আল্লাহ তাআলা বাঁচাই দিচ্ছে ওই সময় কোনোভাবে ব্যাক করে আসছি। তা যখন তাকে বলছি তো যদি করার সমস্যা হতে, আমি জানি নাই, আমার উপর তো কোনো দায় আসতেছে না, সে বলতেছে আর একজন বলছে যে ডিফেন্স ইয়েতে আমাকে প্রাইম মিনিস্টার সহায়তা পারবে না এই পোস্ট থেকে, কি বললা ওই সময়? কথাটা বুঝতেছো তুমি? তাকে প্রাইম মিনিস্টার মতো তাকে ওই পোস্টে সহায়তা পারবে না, তাহলে সে তাহলে কার? স্ক্রিপ্টেড না, সে কার তাহলে? সে কার পারপাস সার্ভ করছে? কোন দেশে পারপাস সার্ভ করতেছে? আমি নাম বলবো না তো। তাকে যদি এই দেশে প্রাইম মিনিস্টার না হইতে পারে তাহলে সে কোন দেশের লোক? ঠিকাদার এজেন্ট, অবশ্যই, অবভিয়াসলি। সেই বলছে তোমাকে টাইম দিচ্ছি, 22 তোমাকে ডিসেম্বর টাইম দিচ্ছি, তুমি দেশে চলে যাবা। সবচেয়ে মজার বিষয় ওই সময় আমাদের ওই একটা এত গোপন মিটিং, সেটা কেমন পাবলিশ হয়ে আমি জানি না, বুঝতে পারতো? ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। হ্যাঁ, ওটা পাবলিশ হয়ে গেছে, তা ফেসবুকে এসে পড়ছে আমাদের ওই ছবি বলতে কি তোমার যে ওর একটা পত্র আছে,
ওই পত্রটা প্রতিটা ইয়ে থাকে, তোমার নোটে থাকে, ওটা পাবলিশ হয়ে গেছিল ফেসবুক। মিটিং তখন আমাকে ডাক দিছিল এক্সপ্রেসো থেকে, তুমি পাবে। আমি বললাম আমি নথি পাবো কোথায়, তো আমার কাছে আমার কাছে তো কিছু নাই, আমি তো ঢুকছি মোবাইল টোবাইল সব ছাড়া। তার পরবর্তীতে আমি বলবো না, অনেকে শোকস টোকস করা হয়েছিল, অনেক বিষয় আছে ওখানটায়। তা এই যে সেনাবাহিনী প্রধান দেখছিল ওই সময় সিজিএস হাকিম সরোজ স্যার দেখে আমার ডাকছিল। পরে আমি তোমার ডিফেন্স সেনা এই আর্মি হেডকোয়ার্টারে গেলাম। উনি যখন আহিয়ান তুমি দেশে থাকো, তোমাকে সকল যা কিছু লাগবে আমার দেবো। একমাত্র তার কথায়। আর হলো আমাদের স্পষ্টর একজন ইয়ে ছিল, তোমার হলো মাহবুব আলী স্যার ছিলেন, উনি আমাকে সন্তানের মতো দেখতেন। উনি বলছেন নাহিয়ান তুমি দেশে থাকো, এই দুটো মানুষের কথা আমি দেশে আছি। উনি বলছে যে নাহিয়ান এই যে তুমি কাজটা শুরু করছো, রকেটটা বানাইছো, তোমার উত্তর দেওয়া হয়নি, সমস্যা নেই, তুমি যদি এটা এখানে ফেয়ার রেখে চলে যাও, তুমি বিশ্বাস করো আগামী 100 বছরে আগে সাহস করবে না ট্রেনে কাজ করবে। তুমি হবে একটা এক্সাম্পল, ব্যাড এক্সাম্পল। জেনে কাজ করা যায় না, হ্যাঁ, ট্রেনে কাজ করলে ইয়াস লাভ নেই। এখানে তোমাকে দেশের সাথে হলেও সাকসেসফুল হতে হবে দেশের জন্য। জাস্ট এই কারণে আমি দেশে আছি, আর কিছু না। আপনার এটা যদি সফল হয় বাংলাদেশে কেমন প্রভাব পড়তে আপনার মনে হয়? আমার ডিফেন্স সেক্টরে ফুল স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবো। আমাদের যে যেটা বলবো হলো দুটো বিষয় আছে। এখন আমাদের সিলেট একটা বিশাল মার্কেট আছে, $1 ট্রিলিয়ন মার্কেট স্যাটেলাইট, এবং স্পেস যে ইকোনমি আছে সেটা 2050 সাল নাগাদ $5 ট্রিলিয়ন হবে। কথা বললা এখন থেকে যেমন দেখবো যে তোমার এই যে এনবিডি কোম্পানি $5 ট্রিলিয়ন কোম্পানি হয়ে গেছে না, ওরা কিন্তু এই মানে বাজিটা যেটা বলে বাজি বা তোমার রিস্কটা 1990 সালে নিচ্ছে। এখন আমি বলতেছি এই কথাটা 2050 সালের দিকে গোটা পৃথিবীর স্পেস ইকোনমি হবে $5 ট্রিলিয়ন। ওই সময় যদি আমি বাংলাদেশে বসে 0.002% গোটা ওয়ার্ল্ডের মার্কেট নিতে পারি, কি টাকা আসতে পারবো। বাংলাদেশে এখন যেটা আরএমজি আমদানি করতেছি তার থেকে বেশি টাকা আনতে পারবো আমরা। এবং স্পেস টেকনোলজিতে তুমি যদি $10 ইনভেস্ট করো, তোমার $100 রিটার্ন ROI। এটা তো অনেক কিছু আছে ভিতরের কাহিনী। ডিফেন্স সেক্টর বিষয় আছে, সেলফ রিলায়েন্স, কারো নির্ভরশীল না, নিজের বাড়ি নিজে দেখবো, বুঝো নাই। তারপর আরো বিষয় আছে তোমার এখানটায়, যেটা বলবো আমাদের যেটা রকেটটা জাস্ট ট্রাক। আমি কি বলতে চাই বুঝতেছো তো? জাস্ট একটা ট্রাক। কেন ইরানের উপর সেশন দেয় ওরা রকেট টেস্ট করবে? সেম কারণেই বাংলাদেশের রকেট নিয়ে এত জ্ঞানজাম কাজ করতে গেলে। কথা বললা? প্লাস একদিন মনে হয় একটা আড্ডাতে আপনি আমাকে দেখাইছিলেন। ওটা তো আমাদের ডিফেন্স টেস্টিং। আচ্ছা, আমরা কিছু টেস্টিং করছি, বাংলাদেশকে সেফ লিল্যান্ড আমরা করে রাখছি আল্লাহর মধ্যে। এখন খালি প্রোডাকশন সামনে, কথা নাই। বিষয় হলো যেটা আমরা রকেটের দু ধরনের, সিভিলিয়ান পারপোজ। আর আমি কিন্তু ফুল ফোকাস সিভিলিয়ান নেবো, নাই সিভিলিয়ান যেটা বলতে, সিভিলিয়ানের ক্ষেত্রে বাংলাদেশে যেটা হবে আমরা নিজেরা স্যাটেলাইট লঞ্চ করতে পারবো। আমাদের ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে নজরদারি, এবং আমাদের কৃষি ক্ষেত্রে, এবং আমাদের যেটা বলা হয় টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ফিউচারে কিন্তু আমাদের যে তোমার হলো নিজস্ব বলো স্পেস থেকে বিলবোর্ড অথবা স্পেস থেকে আমাদের ডাটা সেন্টার ইলাম করতে পারবো। এবং সবচেয়ে মজার বিষয় আমার কোম্পানির মেইন গোল হলো দুটা, একটা স্পেস বিলবোর্ড আর একটা স্পেস ডাটা সেন্টার। কথা বললা? স্পেস বিলবোর্ড নিয়ে কাজ করতেছে ওটা বলতে 3টে কোম্পানি আছে, তার মধ্যে আমার একটা। রকেট তো মেইন না, তুমি বুঝতেছো না। 2000 আমার মেইন ভিশন যখন আসে, যখন আমি 2028 সালে দেখি যে ফ্যালকন 9 হেভি লঞ্চ করলো টেসলা কার, রোডস্টার কার, তখন ওই সময় বিশেষ করে মানে হট করে মাথা কাজ করছে। ও যদি রকেটটা লঞ্চ করে টেসলা কারকে লঞ্চ করলো ওর ইভি কোম্পানি দিয়ে, তার মানে কি ও রকেট লঞ্চ করলো, এক থেকে দেখালো ওর ক্যাপাসিটি দেখালো, দুই হলো টেসলার নামে যে একটা কোম্পানি আছে যার গাড়ি আছে গোটা পৃথিবীর ফ্রি মার্কেটিং। আমরা 7 বিলিয়ন মানুষ 7 বিলিয়ন মানুষ জানি যে টেসলা গাড়ি আছে, ফ্রি মার্কেটিং। ও গাড়ি ওর রকেট টেস্ট করলো, সেম কথাটা মাথায় আসলো আমার। তখন বললো, তখন আসলাম আমরা তো তাহলে স্পেসে বিজ্ঞাপন করতে পারি। তখন আমি ভাবলাম যে তাহলে আমার তো যেটা করবো রকেটের মধ্যে আমরা হলো একটা সোলার রাখবো। তোমার হলো থাকে না যে তোমাদের মোবাইল আছে, যে মোবাইলটা প্রতিটা একটা পিক্সেল আছে। আমরা যদি প্রতিটা পিক্সেল একটা স্যাটেলাইট হয় ডট, তাহলে আমরা যদি 30,000 স্যাটেলাইট লঞ্চ করতে পারি এক সাইডে, তাহলে ওটা আমরা টিভির ডিসপ্লে কাজ করতে পারবো।
এবং ওটা আমি ডাটা এক্সক্লুসিভ করতে পারবো ওখানটায়, এক ডাটা সেন্টার। দুই হলো আমার হলো অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন করতে পারবো লেজারের মাধ্যমে, ডট 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 করে বিভিন্ন দেখা যাবে, এবং ওটা দিয়ে কাজ শুরু করে রকেট নিয়ে। এখন আমি যদি রকেট না বানাই, রকেট আমার কাছে ইনভেস্ট করবে না এআইডির উপর। আমি যদি স্যালারি বানাইতে যাই, আমাকে বিশ্বাসই করবে না মানুষ, ইম্পসিবল। তখন আমি বললাম যে আমাদের নিজস্ব কেরিয়ার থাকে, রকেট থাকে, তখন ওই রকেট দিয়ে আমরা করতে পারবো এটা। তার মানে কি আমার ইলন মাস্ক এটা করতেছে, ও নিজস্ব রকেট, নিজস্ব স্টারলিং, যা ইচ্ছা সে সব হ্যাঁ। করতে পারছে। সব কিছু নিজের একটা ইয়ের মধ্যে আছে। ওই কনসেপ্ট থেকেই মূলত এই যে রকেট তৈরি করা, এবং আমাদের একসাথে আমার একদিন দুই পাখি হচ্ছে, বাংলাদেশ ডিফেন্স সেক্টর হচ্ছে, এবং সবচেয়ে মজার বিষয় আমরা কিছু ডিফেন্স প্রোডাক্ট করে ফেলছি। এবং সবচেয়ে আমি একটা হিন্ট দেবো, আমরা এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করে কাজ করতেছি, কথা বললাম, যেটা বাংলাদেশকে কমন করতে পারে না। এবং আমরা খুবই সামনে একটা খুবই ধামাকা আসতেছে, কারণ আমরা যেটা আমাদের কোম্পানি করে সেটা আমরা প্রকাশ করতে পারবো, আর যেটা ডিফেন্স সেক্টরের সাথে কাজ করে এটা বলতে পারবো না। এই কারণে ওটা আমরা বলতে ডিফেন্স সেক্টরের কাজগুলো বলতে পারছি, এটা হলো আমাদের কোম্পানির নিজস্ব প্রোডাক্ট সম্পূর্ণ, এবং এটা আমরা অতি শীঘ্রই গ্লোবাল মার্কেটের জন্য কাজ করা আর কি। আমার উদ্দেশ্যই হলো গ্লোবাল মার্কেট, বাংলাদেশ কোনো বড় মার্কেট না, বাংলাদেশের জাস্ট একটা জায়গা, যেটা আমি চুজ করছি যে ফ্যাক্টরি দেওয়ার, কিন্তু আমাদেরকে কম্পিট করতে হবে মানে যেটা বললাম গ্লোবাল মার্কেটে। এখানে বাংলাদেশের রকেটের মার্কেট নাই, বাংলাদেশের ইন্ডিজিনাস মার্কেট খুবই ছোট, $1 বিলিয়ন মার্কেট না, মার্কেট সাইজ কম, খুবই কম। এখন যদি স্পষ্ট রকেট তৈরি করা শুরু করে, খুবই এটা তোমার আশাবাণী বলি যে আমার যে অ্যাডভাইজার আছেন কাগজি স্যার, উনি আবার হলো ইয়ের যে টিম আছে তোমার হলো স্পষ্ট রকেট ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, যে কোম্পানিটা পাইছে সেই কোম্পানিটা উনি হেড, কথাগুলা উনি বাংলাদেশের ফিউচারে কীভাবে রকেট হবে, কত সালে আমরা রকেট লঞ্চ করবো, সেই রকেটের কোথায় স্থাপনা হবে, কোন জায়গার মধ্যে রকেট লঞ্চিং কমপ্লেক্স হবে, কোন জায়গায় ম্যানুফ্যাকচারিং হবে, বাংলাদেশের সরকারি যেটা, সেটা সম্পূর্ণ ফিজিবিলিটি উনি করছেন, এবং উনি তোমার জমা দিয়ে ফেলছেন, এবং সবচেয়ে আশাবাদী, মানে আমরা আশাবাদী এবং খুবই মানে খুশির সময় দেশের জন্য এটা নিয়ে কাজ হচ্ছে, এবং আমরা আশাবাদী যে সরকারিভাবে রকেট এটা তৈরি হবে, এটা স্লো হবে, এটা স্বাভাবিক বিষয়, তুমি জানোই সরকারিভাবে। কিন্তু এটা একটা মজার বিষয় যে বাংলাদেশের মধ্যে দেশ যেখানে সরকারের আগে একটা বেসরকারি কোম্পানি রকেট তৈরি করে বসে আছে, তাও স্পেস রকেট, এক্স্যাক্টলি, কথা বলো নাই। হ্যাঁ। এখন আপনার কাছে একটি খুবই চমৎকার একটা ড্রিমি প্রশ্ন, যে ভবিষ্যতে বাংলাদেশ কি কখনো স্পেস মিশনে যেতে পারবে কি না, আপনি কি এই ব্যাপারে আশাবাদী কিনা? সত্যতা বলতে মানে প্রশ্নটা, এই ধরনের প্রশ্নটা আগেও শুনছি অনেক। আমি অনেকটা সেলফ ডিলিউশনাল মানুষ, এটা আমি নিজে স্বীকার করি। কেন হলো এত আশাবাদী যে এই দেশের মধ্যে একটা সেক্টর নাই, ওই সেক্টর নিয়ে আমি ড্রিম দেখে সেক্টর নিয়ে কাজ করছি, জাস্ট হাওয়ার উপর, কথা বুঝলা, বাতাসের উপর যেটা বলা হয়। আচ্ছা আচ্ছা, যেখানে আমি একজন আগের গ্রুপের বলবো না, মানে নাম বলবো না, দেখা করতে গেছি, উনি আমাকে বলতেছে নাহিয়ান রকেট কেন, হোয়াই? আমি বললাম যে সেক্টর কেউ করেনি এই জন্য। বলতেছে এটা তো এখানে তো আমি যে ধরো আমি তোমার টাকা দিলাম, কিন্তু এই যে পলিসি কি হবে, কি করবো পলিসি চেঞ্জ করবো, চেঞ্জ করতে তো কথা লাগবে, 10 বছর তো লাগবে। তা আমি কি তোমাকে 10 বছর টাকা দেবো? কোনো ইনভেস্টর 10 বছর টাকা ফেলায় রাখবে না কখনোই না। কোন ইনভেস্টর যেখানে তোমার কেউ জুতা পরে না সেখানে জুতা ফ্যাক্টরি দেবে? এখানে আমি দিচ্ছি, কথা বললা, মানে যে জায়গায় কেউ জুতা পরে না সেখানে আপনার জুতার ফ্যাক্টরি। হ্যাঁ, কেন দিচ্ছি কত দেখি, কারণ আমি জানি জুতা পরা শিখবে, আমার এই বিশ্বাসটা আছে। এবং এই যে বললাম আমি যে 75+ মিটিং করছি, ওই মিটিংয়ের ফলশ্রুতিতে আজকে স্পার্সো রকেট নিয়ে কাজ করছে। কাজ বলতে কি রকেট নিয়ে ফিজিবিলিটি হচ্ছে সরকারি পর্যায়ে। আমি জানি আমাকে কে মনে রাখবে না আমার আসে, কিন্তু ওই যে আমলারা যাদেরকে আমি জ্বালাইছি তারা মনে রাখবে, তারা মনে করবে যে একটা পাগল ছিল যে এসে প্রতিদিন ধর্ণা দিয়ে গেছে, কথা নাই। আমি একা না, আমার আগেও অনেকে চেষ্টা করছে বাংলাদেশে, আমি বললাম না একজন আছে রকেট নিয়ে করছে, সেও স্পষ্ট অনেক চেষ্টা করে গেছে ওখানটায়, কথা বললা। এখানে যেটা হচ্ছে বললাম ক্যাটফিশ মেথড, এখানে যেটা করছে যখন একটা বেসরকারি কোম্পানি রকেট তৈরি করে দাবি রকেট লঞ্চ করতে যাবে, তখন সরকারের অবশ্যই মান সম্মানে একটা ক্ষতি হয়, আমরা দেরি করতে লাগে, পেস্টিজে লাগছে, এইগুলো তো এখন রকেট নিয়ে যাচ্ছে, আর কিছুই না, নাথিং। এমন না তারা রকেট ভালোবাসে, কথা বললা, কিন্তু এটা পজিটিভ, আমি চাচ্ছি এটা হোক, তারা আমাকে তারা দিতে না সমস্যা নেই আমার, তাদের
ডাজন্ট ম্যাটার। আমি হলো প্লুটোর মতন, বুঝো নাই? কে আমাকে বলছে বামন গ্রহ, কে আমাকে বলতেছে হলো আমি গ্রহই না, ডাজন্ট ম্যাটার। আমি নিজে জানি আমি কি। না, আমার জানার দরকারও নেই। আমার কাজ ভালো, আমি কাজ করতেছি, আমি আমার জন্য কাজ করি, আমার ভালো লাগে, আমি দেশের জন্য কাজ করতেছি। আমি জানি যে এই কাজটা হলে আজও কালো তারা এটা করতে বাধ্য হবে, এবং তারা বাধ্য হয়ে গেছে। সরকার ওটা পলিসি করতে, ফিজিবিলিটি টেস্টিং করতে বাধ্য হয়েছে ওই সময়, এবং এই সরকার করতেছে। আমি বলবো না, আমি আরো অনেক সাথে দেখা করছিলাম, তারাও মানে যারা ছাত্র বুঝতে ছিল, আমি খুবই হতাশ। অনেক বলবো না এখন, আর নির্বাচন পারক। আমি অনেক হতাশ তাদের বিষয়ে। তাদের উচিত ছিল যে ধুমপুতি তারা পাশে নেওয়া, আমাদের খেলে তারা 0% করছে। এই সরকারের মানে এই অন্তর্বর্তী সরকারের আমাদের এই যে রকেট বিষয়ে তাদের 0% নিয়ে ধুমপুতি মানে আমাদের মানে সাহায্য হয়েছে। আমরা জিরো -0 হ্যাঁ -1 যায়নি। -1 হলে কি আমাদের চেষ্টা করতে আটকানোর চেষ্টা করেনি, উপর তোলার চেষ্টা করেন, তারা ফ্লাই রাখছে, জাস্ট টাই আউট। বুঝো নাই? মানে তোমাকে আমি ধরো মনে করো তোমাকে আমি ফান করলাম, ফান করে বললাম যে তুমি যা মনে তাকে করো, তোমাকে দিলাম 1 বছরের টাকা, তুমি কাজ করলা, কাজ করার পর 3-4 বছর তোমার খবর নেই, আর আমি খবর নিলাম না। তার মানে কি আমি ভালো পিতা? আমি ভালো পিতা না, আমি নার্সিং করতে পারিনি, আমি ভালো মাতাও না, আমি ভালো প্যারেন্ট না, বাংলাদেশের গভর্নমেন্ট ভালো প্যারেন্ট না, ডিভাস্টেটিং প্যারেন্ট। এরা বাংলাদেশের ক্ষেত্রে যারা দেখবো বড় হয়েছে, এই গার্মেন্টস সেক্টর বলো, এই যে আইসিসি মন্ত্রণালয় বলে, বাংলাদেশের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টে আইসিটি মন্ত্রণালয় 0% অবদান আমার মনে হয়। ওরা টাকা দিচ্ছে আমাদের বিভিন্ন কোম্পানিতে, কিন্তু যারা উঠছে তারা প্রত্যেক নিজের যোগ্যতায় স্ট্রাগল করে পুরা। আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে যারা এই মানে ব্যবসায়ী ভাবে বড় সফল হয়েছে, অনেকে বলে যে গরিব মানুষ ভাড়া, বড় লোক খারাপ, তারা খুব খারাপ। আমি ওই জায়গার মধ্যে তাদের তো সুপার ভিলেন হওয়া উচিত। তারা যেটা সহ্য, তাদের হলো বাবা মার দাগিয়ে শুনছে ছোটবেলায়, তারা হলো গিয়ে বউ দেখবো অধীনস্থ বউ নাই, বউ চলে গেছে, তারা সমাজের মধ্যে পরিবার থেকে ঋণ নিয়ে মানে বাস্তর হয়ে গেছে, মাঝখানে এমন হয়ে গেছে। দেখবে যে তার সমাজ মানে তারা হলো এমন হয়েছে যে তারা 1-2-3 বছর মাঠে মধ্যে ঘুমাইছে, না খাই ছিল। এরা বড় হয়েছে। আমার কোম্পানি 3বার ব্যাংকরাপ্ট হয়ে গেছে, 3বার। বললাম তো 22-এ, তারপর 23-এ, 24-এর এর দিকে আমার 22,000 টাকা ছিল। আমি পরের মাসে মানে টাকা দেবো, টাকা নাই আমার কাছে। আমি টেনশন বলেছি কি করবো। আবার হলো তোমার যে 5 আগস্টের পর, একবার হলো তোমার হলো আগস্টের বোধহয় ডিসেম্বর দিকে, কোনো টাকা নেই, নো মানি, আমার কাছে 0 হয়ে গেছে। আমার কোনো আগের টিম নেই, সব চলে গেছে। আমার যে আগের টিম ছিল ওই শুরুর দিকে কেউ নেই, একজনের সবাই লিভ করছে। আমার এত সহজ এন্টারপ্রেনারশিপ। হ্যাঁ, এখানে তোমার দোষ নিতে হবে সবার, যা কিছু হোক না তোমার দোষ। কারণ ফল করলে, তোমার কোম্পানি ফল করলে অন্য যারা এমপ্লয়ি ছিল তারা অন্য টাকা জয়েন করবে, ও সেম টাকা বেতনে আরো ভালো পাবে। ওই কোম্পানিতে এক্সপিরিয়েন্স ছিল আমার, তোমার এক্সপিরিয়েন্স ইউজ করে তারা আবার ভালো বেতনে জব করবে। আমি কি করবো? আমি ফল করলে আমাকে কে দেখবে? কও, আমার যে জমি ব্যবসা লাগবে, আমার যে পুরো কোম্পানি ব্যাংকার হয়ে যাবে, কে দেখবে? আমার যে বউ চলে যাচ্ছে বা আমাদের এটা হচ্ছে, এটা কে এটা ফিল করবে? এটা আমি হলো এই আগের মাসে 18 দিন ইয়েতে ছিলাম, অফিসে ঘুমিয়েছি 18 দিন টানা, 18 দিন। আমার বউ ছিল, আমার বাসায় আসিনি আমি ডিফেন্সের কাজে। এই যে 18 দিনে আসি নাই, আমার বউ বলতে বলে আসো না কেন, অফিসে মেসেজে ঘুমাইছি। এগুলো কে নেবে? এক্ষেত্রে যেসব আমার সাথে যারা টিম আছে এখন, যারা আমার এই দুঃখের দিনে ছিল, অবশ্যই তাদেরকে আমি দেখবো। তো নাই কে শুরুতে আমার সাথে ছিল, শুরুতে কি করছে না, ডাজন্ট ম্যাটার। শুরুতে তো তুমি ছিলে, কি করো না, শুরুতে তো জানো এটা প্রফেসর হবে, নাম হবে, নাম তো তুমি পাইছোই আগে, কাজ না করে তোমার নাম পাইছো। নেক্সট স্ট্রাগলে তোমার সাথে নাই, এক্সট্রা তুমি ছিলে না তো। যখন আমার খাওয়ার টাকা ছিল না তখন তুমি ছিলে না, তখন তোমার বলছো তো আমার ফ্যামিলি আছে ভাই, তুমি যাও ওখানে। কথা বলো না, এই সেম স্ট্রাগলটা সবাই করে আসতেছে।
আমি এখনো করতেছি, ফিউচারে আর বেশি দিন করা লাগবে না ইনশাল্লাহ, বুঝো নাই? এবং যারা করছে আগে বলো, আগের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তারা অবশ্যই আগে 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 স্টার্ট করছে এটা। তার ছেলেরা করে নাই তো, বুঝো নাই? তার ছেলেরা ধরো যে টাকা পেয়েছে বাবার ভাগের, ও ভাগ ব্যবহার টাকা নিতে শুরু করছে কাজ। স্ট্রাগল শুরু করছে আর কি, সত্যি। হ্যাঁ, স্টার্ট করতে বাবা করছে, বুঝো নাই? স্টার্ট করতে আমরা, শুধু করছি তো তুমি, তোমার ছেলেটা বুঝবে নাকি? আমাদের তো লং স্টোরি, আমরা তো আজকে থেকে কানেক্টেড না, আমাদের পরিচয় তো একদিনের না, আমরা তো দীর্ঘ সময়। এখন কথা হলো গিয়ে এই কথা হলো কেন বললাম, এটা হলো খুবই দুঃখের কথা। বাংলাদেশের ক্ষেত্রে প্রতিটা, এই যে আমরা যে বড় বড় ইন্ডাস্ট্রি গ্রুপ ইন্ডাস্ট্রি মালিক করে ভুল ধরি, বলি খুবই খারাপ, ও খারাপ কেন হবে না ভাই? তুমি কি পলিসি বানাইছো দেখি? তোমাদের দেশের পলিসি ওটা কি তোমার ব্যবসা বান্ধব পলিসি? এখানে স্পিড মাইনা না দিলে একটা ফাইল সাইন হয় না। পুরো মার্কেটে মনোপলি। হ্যাঁ, আমি বলবো না, রিসেন্ট একজন উপদেষ্টা আছে, তার বড় কোম্পানি আছে, সে বলছে যে বাংলাদেশে এসএমই মার্কেট রাখবে না, এসএমই ইন্ডাস্ট্রি রাখবে। রাখবে না, সে ধ্বংস করে ফেলবে। এবং আমার মনে হয় সে ওই রুলস করে ফেলছে এই যে এই সময়। আমি মনে হয় তার নাম বুঝতেছি। হ্যাঁ, তার সাথে ভালো সম্পর্ক, এই করো না, বুঝলো নাই? সে যদি এসএমই মার্কেট না থাকে, তার মানে বাংলাদেশে কোনো স্টাফ তৈরি হবে না ফিউচারে। তারা ওই ইয়েতে সিস্টেমে ডিস্ট্রিবিউট করে দেবে। তারা কিন্তু নামে রাখবে অমুক ভেঞ্চার ক্যাপিটাল লাগবে কিন্তু, যাতে তারা ওই কোম্পানি কিনে নিতে পারে। অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট। হ্যাঁ, বুঝো নাই? তারা দেখাবে জাস্ট, আর কিছু না। এখানে বাংলাদেশের কোনো রুলস রেগুলেশন নেই, কিছু নেই, নাথিং। যাদের টাকা আছে, আর যাদের টাকা নেই তাদের সব কিছু আছে, এভরিথিং। তুমি যাও, তুমি মুততে পারবো না, বলুন। মুততে গেলে তোমাকে মানে টাকা দিতে হবে, পে করতে হবে। আগামী 5 থেকে 10 বছরে আপনি এই ইন্ডাস্ট্রিকে কোথায় দেখতে চান? এখানে 5 বা 10 বছরে কি হবে এটা নির্ভর করতেছে বাংলাদেশের পলিসি মেকিং এর উপর, আর কিছু না। তবে যেহেতু আমাদেরকে, আমি 2000 দেখবা, তুমি আসলে আমার রকেট ইরিগেশনের দিন, হ্যাঁ, 1 বছর হয়ে গেছে, সরকার থেকে একটা লোক আসেনি, নট এ সিঙ্গেল ওয়ান। ওই শুধু ফটোশুট ছিল না, আমাদের পরবর্তীতে আমরা যে পলিসি মেকিং করবো, রকেট লঞ্চ করতে একটা জিরো হেল্প পাইনি আমরা এমন, নোবডি। কি বললা? তাদের কোনো ভুরুক্ষেপে নেই এই বিষয়ে, তুমি বাচ্চা মগজে আসে না। এইসব দেখার পর যেটা আমার মনে হয়েছে যে আমার অবশ্যই বাংলাদেশ একটা জিনিস করবে। ধরো আমি দেখা দেখেছি রকেট লঞ্চ করেছে, এখনো অনেকেই রকেট নিয়ে কাজ করতেছে। রকেটই বাংলাদেশ নামে আমাদের সাহস পাচ্ছে, রকেটই বাংলাদেশ নামে অ্যাসোসিয়েশন বানাইছি, স্কুল কলেজে ছেলেরা রকেট বানাচ্ছে এখন। এইটা পজিটিভ। আমি যেতে চাচ্ছি যে ধরো আমি বেঁচে থাকি বা না মরে যাই, যেটা আমি জিনিস নিয়ে কাজ করি, আমি জানি না ওদের বাঁচবো, আমি এটা বলতে পারি, আমি জানি না ওদের বাঁচবো। আমি যে সেক্টরে কাজ করি, আবার যেটা কাজ করছি আমরা, এটা যদি পাবলিশ হয় সামনে, আই গ্যারান্টি আমি বেশি দিন জীবিত নাই বাংলাদেশ। কথা বলি, আমি যদি বাংলাদেশে থাকি, আমাকে তারা, আমার গভর্নমেন্ট আমাকে হেল্প করবে না, করবে না, আমাকে তারা সেফটি দিতে পারবে না। কারণ তোমার হলো শস্যের মতো ভূত, তারা আমাকে সেফটি দেবে না, কথা বলো নাই? তার মানে কি আমাকে অবশ্যই উন্নতি করতে হবে। ওই থিঙ্ক আমি রেখে দিচ্ছি আমার, হ্যাঁ, প্রাইম প্ল্যান বি রাখা আছে। এর মধ্যে আমার হলো কোম্পানি তুরস্ক, ইউএসএ এবং সিঙ্গাপুর, ওখানে আমরা হেড অফিস খোলার একটা চলতেছে। আফ্রিকান এবার আফ্রিকা কান্ট্রিতে আমরা ড্রোন নিয়ে আগাবো দেখে, কারণ রাখতে আমার ব্যবসা করতে হবে, আই হ্যাভ টু ডু মাই বিজনেস। আর হলো অবশ্যই বাংলাদেশে আমি ফ্যাক্টরি রাখবো। এবার আমি এখন পর্যন্ত আমি যেহেতু বলছি বিদ্যুৎ রকেটটা বাংলাদেশে লঞ্চ করবো, আমি এটা লঞ্চ করবো। আর যদি কোনোভাবে করতে না দেয়, এত টাকা ইনভেস্ট করে রাখছি, কয়েক কোটি টাকা, এটা ফেলাই দেবো না আমি, তাহলে আমাদের জ্যাক্সের সাথে জাপানের তোমার জ্যাক্সের সাথে কথাবার্তা বলা আছে, তারা আমাকে বলে রেখেছে। আপনি গিয়েছিলেন? হ্যাঁ, আমি গিয়েছিলাম ইয়েতে, তাদের যে ভাইস প্রেসিডেন্ট আছে তার সাথে বসছিলাম, মিটিং করে আসছে, তারা খুবই পজিটিভ। বলছে নাহিন তুই কবে আসবে, কাম হেয়ার, লস ফ্রম আওয়ার কান্ট্রি। তারা যাচ্ছে। সবচেয়ে মতো সে ইন্ডিয়া থেকে আমাকে ইমেল দিছে কদিন আগে, আপনি আমাদের ওখানে এক্সপ্রেস পোর্ট বানাচ্ছে, এখানে যে লঞ্চ করেন। বলছে বাংলাদেশে আমার কেউ পাত্তা দিচ্ছে না, কেউ, মানে কি বলবো আর, মানে আদর একটা দেশ। এখন এই ক্ষেত্রে নির্বাচিত সরকার যদি আসে, আমি আশাবাদী তারা বুঝতে পারবে যে দেশের এটা দরকার আছে। আর যেহেতু রকেটটি নিয়ে স্পেসও কাজ করতেছে, আমি আশাবাদী 5 থেকে 10 বছরের মধ্যে অবশ্যই, আগামী 1 বছরের মধ্যে তো ইনশাল্লাহ যদি লঞ্চ আমার 50-50 চান্স, এটা কেউ বলতে পারবে না, প্রথম রকেট ধ্বংস হতেই পারে।
বিস্ফোরণ হতে পারে, এটা আমাদের শিক্ষার একটা বিষয় আছে। তা যদি বিস্ফোরণ হয়, আমার কদিন আগে আমি মিটিং করলাম হলো তোমার কাগজের স্যারের সাথে, আমার যে অ্যাডভাইজার না, উনি বলতেছে উনি এত বছর ধরে বিদেশে আছে, উনি বলতেছে নাহিয়ান ধরো প্রথমে উনি লঞ্চ করতে গেলাম বিদ্রোহী রকেট, ধ্বংস হলো, তুমি তো বাইরে বেরোতে পারবো না, প্ল্যান কি? আমি বললাম যে স্যার এটা তো ভালো কথা বলছেন, এখানে বিষয়টা না যে আমার একটা রকেট বানাই আমি ধ্বংস হয়েছে, বিষয় হলো আমারটা ব্যর্থ হয়েছে। মানুষ তো ব্যর্থতার জায়গা নেই, বাংলাদেশে বলবে একবার না পারে দেখা শতবার, কিন্তু বইটা তুমি একবার পরীক্ষা দিতে পারবা। কি বললা কথা বলছো তুমি? তবে বাংলাদেশ পৃথিবীটা সবচেয়ে হিপোক্রেটিক কান্ট্রি, মুনাফিক কান্ট্রি। তারা মুখে বলে, সেটা করে না। এই মুনাফিকের দেশে আমি যে ব্যর্থ হই, তাহলে আমি তো আমার 14 গোষ্ঠীর উদ্যোগ করে ফেলবে এরা, যে আমরা স্বপ্ন দেখাইছি বাংলাদেশে, দেখে ব্যর্থ হয়েছি, বেরোতে পারবো না। পরে বললাম যে স্যার সমস্যা নেই, কিছু টাকা আমি জোগাড় টোগাড় করে আবার একটা দ্বিতীয় রকেট বানাবো, যাতে আমরা ব্যর্থ হলে 3-6 মাসের মধ্যে আরো লস করতে পারি সফলভাবে। পরবর্তীতে ওটা টাকা তোলা নিয়ে দৌড়ি করতেছে আর কি। এখন যারা আজকে এই পডকাস্ট শুনছে, বিশেষ করে শিক্ষার্থীরা, তাদের জন্য আপনি কি বলবেন? প্রথমে একটা কথা বলবো, পৃথিবীতে শর্টকাট বলে কিছু নাই। তোমরা যারাই ভাবতেছো রকেট্রি বা অ্যারোস্পেস সেক্টর নিয়ে কাজ করবা, অবশ্যই আমি অনেক নেগেটিভ কথা বলছি, প্রতিটা দুটো নেগেটিভ মানে একটা পজিটিভ, প্রতিটা মাইনাস করলে এটা পজিটিভ হচ্ছে আর কি, হ্যাঁ মাইনাস প্লাস হয়ে যাচ্ছে আর কি। এখানে হতাশ হওয়ার কিছু নেই। আমাদের বাবা দাদারা কি করতো কও? আমরা কি করতেছি? আমরা মোবাইল বা এই যে অ্যাডভান্স টেকনোলজিগুলো ইউজ করতে পারতেছি। আমাদের দাদারা কল্পনা করে নেই যে মোবাইল দিয়ে কথা বলে আমি কথা বলতে পারবো কোথাও, তারা চিঠি লিখতো। তার মানে কি আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, সামনে আরও চেঞ্জ হবে। আমি আশাবাদী, তোমরা যারা শিক্ষার্থী আছো, যে যারা ভাবতেছো যে আমি কিছু ড্রিম স্বপ্ন দেখতেছো, অবশ্যই তোমাকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখতে হবে যে তুমি ইউএসএ প্রেসিডেন্ট হবা। কেন ছোট ছোট স্বপ্ন দেখবা? তুমি যদি চেষ্টা করো তুমি ইউএসএ প্রেসিডেন্ট না হও, তুমি বাংলাদেশে তো প্রেসিডেন্ট হতে পারবা, তাই না? কি বলে 4 ভাই একবার করলে তো হলো। স্বপ্ন অবশ্যই দেখতে হবে। আর কথা হলো যে স্বপ্ন দেখলেই হবে না ঘুমায় ঘুমায়, এটা ইজি কাজ বাংলাদেশে সবচেয়ে সহজ। পরিশ্রম করতে হবে। আর হলো স্বপ্ন দেখতে হবে ফিজিবল স্বপ্ন, যে তুমি যে স্বপ্ন দেখতেছো সেই স্বপ্নের সাথে তুমি যে হাঁটতেছো, তোমার হাঁটার গতি এত তোমার স্বপ্ন দেখার যেটা চূড়া মিলতেছে কিনা। এখন তুমি দেখলে এভারেস্টের সমান স্বপ্ন, আর তুমি হাঁটতেছো হলো কি কষ্ট বের করতে, তোমার তো লাইফ টাইম পৌঁছে দিতে পারবো না। ইম্পসিবল স্বপ্ন দেখে কি করবা? গল্প বলবা বাচ্চাদের যে আমি স্বপ্ন দেখতে বড় হয়ে ছোটবেলায় কিছু করতে পারি নাই। এখানে একটাই বিষয়, দেখতে হবে ফিজিবল স্বপ্ন। আর কথা হলো গিয়া, আমি অনেক আগে একটু আগে বলছিলাম, যে কোনো কিছু করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটা ভালো টিম। তোমার ভালো টিম বানাও, এবং টিমের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাল্টি ডিসিপ্লিনে। রকেট বা অ্যারোস্পেস যেটাই বলো, ড্রোন বলো, ড্রোনের ক্ষেত্রে রকেটের বলো, সবের ক্ষেত্রে সফটওয়্যার লাগবে, এভিনিস লাগবে, একটা প্রপোশন সিস্টেম লাগবে। সেটা হয় ড্রোনের ইঞ্জিন অথবা রকেটের ইঞ্জিন, সব কি কাছাকাছি লেভেলে, সব সেম। তোমার অবশ্যই ম্যানেজমেন্টের সিস্টেম লাগবে, তোমার অবশ্যই এখানটায় মানে লিডারশিপ লাগবে, যারা সব ধরে রাখতে পারবে, এইচআর যেটা ম্যানেজমেন্টের ইয়ে লাগবে। অবশ্যই তোমার এখানে বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিজনেস। তুমি যদি একটা জিনিস বানাও, মনে করো তুমি একটা খেলনাই বানালা, মনে করো তুমি 80 প্লেন বানালা, ফাইটার বিমান, এটা তুমি বাজারে বেচতে না পারো, কোনো লাভ নেই। ডাজেন্ট ম্যাটার। কথাগুলা এখানে হয় এটা নেবা না এটা নেবা, কথাগুলা দুটোর মধ্যে একটা, যে এটা নেবে সে এটাও পাবে, আর যে শুধু এটা নেবে সে কিছুই পাবে না। পুরো পডকাস্ট জুড়ে ভাই আমি খেয়াল করলাম যে পলিসি, তারপরে হচ্ছে যে দেশের ব্যাপারে যে আপনার একটা রাগ, ক্ষোভ বা অভিমান, আমার কাছে পার্সোনালি, আমি যেহেতু সাইকোলজি নিয়ে পড়াশোনা করি, অভিমান আছে। আমার কাছে মনে হয়েছে অভিমান। তো এই জিনিসটা আসলে আমার কাছে মনে হয় একদিনে তৈরি হয়নি, কোনো একটা ট্রমা, আপনার অনেক অনেক স্ট্রাগল, তারপরে বিট্রে, অনেক কিছুর পর আজকের এই ক্ষোভ, দেশ নিয়ে, নাহলে মানুষের এত রাগ অভিমান হইতো না। তো এইটার ব্যাপারে যদি আপনি একটু কিছু বলতেন। সত্য বলতে হলো আমি খুবই আশাবাদী মানুষ। আমি প্রচুর নেগেটিভ কথা বললাম কেন? কারণ আমি এখন স্বপ্ন দেখি। আমি প্রথমে বললাম যে নেগেটিভ কথাগুলো, এগুলো হলো আমাদের, তুমি যদি কিছু করতে চাও লাইফে, তোমাকে জানতে হবে যে কোন কোন জায়গায় তোমার বাধা আছে। আমি বাধার কথাটা বললাম, আমরা কি কি ফেস করছি। আমি যেটা ফেস করছি, আমি চাই না যে আমার পরবর্তী জেনারেশন সেটা ফেস করুক। ধরো আমার বাবা মা জব করছে,
তারা রিটায়ারমেন্টে গেছে, আমি কিন্তু আবার যেহেতু আমাকে আবার যেহেতু শুরু করা লাগছে। আমার বাবা যদি কোনো কোম্পানি বা ধরো আমাকে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান করতো, আমি তো তার সেখানে বসে তার সে জেনে শিখে গেছে সেখান থেকে করতে পারতাম। আমি চাচ্ছি যে আমি যেটা ফেস করে আসছি আর যেটা কেউ ফেস না করে। এই জন্য অবশ্যই এখানে মান অভিমানের বিষয় আছে, কারণ আমি দেশকে ভালোবাসছি, এই জন্য মানটা আছে, অভিমানটা আছে। আমরা তাদের কাছে আশা করি যাদেরকে আমরা ভালোবাসি, প্রচন্ড ভালো। প্রচন্ড ভালোবাসি। আমি যদি ভালো না বাসতাম আমি কিছুই বলতাম না, আমি জাস্ট সুন্দরভাবে এটা প্লেনে টিকিট কাটতাম। 32টার মতো দেশ আছে আমার সাথে মানে পরিচয় আছে বড় লেভেলে, চলে যেতাম, জাস্ট গেলাম, ফেসবুক অফ করতাম। আমার তো লেখার দরকার নেই, আমি ফেসবুক হুদাই লিখি, বিশেষ করে আমি ফেসবুক হুদাই লিখি, কোনো কারণ নেই, আমার লিখতে মতো লিখি, জাস্ট এটাই। লিখলে কি হবে না লিখলে কিছু যায় আসে না, আমার কেউ লেখা পড়তেছি কি না পড়তেছি কিছু যায় আসে না। এখানে বিষয়টা হলো আমি চাচ্ছি যে আমি এখনো স্বপ্ন দেখি দেশকে নিয়ে। আমি জানি এখন সিস্টেমের মধ্যে অনেক ভালো লোক আছে, তারা চায়, আমি দেখে আসছি, তারা চায় যে দেশের একটা, তারা এখনো স্বপ্ন দেখে দেশে আগাবে এবং এখন দেশে আগাচ্ছে। কেন আমরা এখনো একটা লিবে হয়ে যায়নি, কেন আমরা ইরাক হয়ে যায়নি? কারণ আমাদের দেশের মধ্যে এখনো ভালো মানুষ আছে কিছু, যারা এখনো যুদ্ধ করতেছে দেশের জন্য। তাদের যুদ্ধটা হলো গিয়া একটা হলো স্পিরিচুয়াল যুদ্ধ। আমরা কি দেখি সবাই সবকিছু দেখি মানে বস্তুবাদ কেন্দ্রিক, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ হলো গিয়ে স্পিরিচুয়াল যুদ্ধ, নিজের সাথে নিজের যুদ্ধ, আত্মার যুদ্ধ। আমি এইসব আত্মার যুদ্ধ আমরা দেখছি। আমি আগে তাদের দেখে ভাবতেছি, আমি অনেক একটু বললাম যে আমার গুরু আছে, সে যে যুদ্ধ করতেছে, আমি তো বলি যে কোনো পাগল হয়ে গেছেন কেন, হোয়াই নিজের খেয়ে কেন তার বোনের মতো তাড়াচ্ছেন? পাটগৃহের কথা কিছু বলেন এই ব্যাপারে, মানে পাটগৃহ তো অনেকটা এখানে আমি স্বাভাবিক, তোমার এটা তুমি ব্যবসা করতে পারতো, জাস্ট ওয়াই তুমি কেন বই রাখছো, কেন তুমি চাচ্ছ দেশের একটা ছেলেপেলে বই পড়ুক, শিখুক, পড়তে হবে, ডাজেন্ট ম্যাটার। তুমি যত রিল দেখো, হাজার লেকচার দেখো, কিছু যায় আসে না, পড়তে হবে, বই পড়তে হবে। তুমি যদি বই না পড়ো তাহলে তোমার মেমোরি ক্যাপাসিটি বাড়বে না, তুমি চিন্তা করতে পারবে না, ইমাজিনেশন থাকবে না, নাথিং। কারণ বই পড়লে একমাত্র তুমি ওয়ার্ড দেখে তুমি এটা কিছু কল্পনা করতে পারো, যেটা তুমি একটা মুভি দেখে কল্পনা করতে পারবে না। ইমাজিনেশন, মাইন্ডসেট এন্ড ক্লিয়ারিটি আসে, এভরিথিং আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে আমরা কাজ করি, এভরিথিং তৈরি হয় এর মাধ্যমে। আমাদের নিউরাল যে নেটওয়ার্ক তৈরি হওয়া, বিভিন্ন ধরনের যে সব কিছু এটার মাধ্যমে হয়। আমরা যেটা করতেছি, আমরা যেটা যেভাবে আগাচ্ছি, আসেই বলতেছে যে ইন্টারনেট সবার পক্ষে, ইন্টারনেট আমি যেটা রক্ষে হয়। তারা কেন সবার কাছে ইন্টারনেট দিতে যাচ্ছে? তাদের ব্যবসাটা কি? তার কি আমার বন্ধু হয়? ওয়াই? অবশ্যই ইন্টারনেট সবার কাছে যাবে, কিন্তু একটা নিয়ন্ত্রিতভাবে যাবে। অ্যাডাল্ট ওয়েবসাইটগুলো বন্ধ করতে হবে। যদি আমরা একটা ভালো ফায়ারওয়াল করতে পারি, তখন আমি যেতে পারবো সবার কাছে ইন্টারনেট যায়। ডার্ক ওয়েব, সার্ফেস ওয়েবের ব্যাপারটাও মানুষকে অবশ্যই এগুলো একটা ভালোভাবে জ্ঞান না দিয়ে আপনি কেমন একটা জিনিস ওপেন করে দেন, যেটা পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইডই আছে। প্রচুর নেগেটিভ সাইড, নেগেটিভই বেশি। অবশ্যই। তো তোমাকে পৃথিবীর সবচেয়ে বড় মানে ইন্টারনেটের সবচেয়ে বড় সাইটগুলো কোনটা? কো ফেসবুক। ফেসবুক কি হয় বলো, কি হয়? ফেসবুক তোমার সাইকোলজিস্ট আছে, ওটা তো তুমি এমনিও পাইতা, আমাকে টিভিতে দেখতাম না, আমাকে যাইতাম না, কোনো একটা ঝামেলা করে যাইতাম না। আমার টিচারেরা বিভিন্ন আমার তুমি তাই মোবাইলের আগের যুগের মানুষ, আমি মোবাইলের আগের যুগের মানুষ। আমরা জানতাম যে আমার ওই বন্ধুটা কোথায় আছে, কেন জানতাম? আমরা জানতাম যে 4টা-5টার দিকে ওই মাঠের মধ্যে খেলা হবে। হ্যাঁ, আমরা জানতাম যে আমার এই বন্ধুটা স্পেসিফিক ভাবে এই বন্ধুটা এখন কোথায় আছে, কেন জানতাম? আসরের নামাজের পরে সে কই থাকে, খেলা কি এখন শুরু হয়েছে কিনা, হ্যাঁ, এভরিথিং। সকালে কই আছে, রাতে কই আছে, কার সাথে কার ইটিস পিটিস, তার সাথে A+B লেখা, সব আমরা জানতাম। কেমনে জানতাম? কারণ আমাদের ইমাজিনেশন পাওয়ার ছিল, আমরা ওই সময় বই পড়তাম, আমরা হলো ওই সময় দেখে শিখতাম। আর তোমরা যারা দেখতেছো আমরা ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটে যারা হচ্ছে সবকিছু, কেন বাংলাদেশে কেন সবচেয়ে বেশি হলো মানে পপুলার হলো টিকটক কি হয়, হোয়াট বেনিফিট, মানে কি টাইপের বেনিফিট আছে বাংলাদেশে? আসলে ডোপামিনকে বুস্ট করে Just সময়। তুমি দেখবা যে এই ডোপামিন বুস্টের কারণে কি হচ্ছে, আমরা হলো একটা করে জম্বি হয়েছে, ডোপামিন জম্বি। আমরা কোনো কিছু করতে পারি না, 3 সেকেন্ডের বেশি রিলে ধৈর্য রাখতে পারি না কিচ্ছু। মানে তোমার হলো এখন তো ছেলে পেলে বোধহয় পরীক্ষার হলাম দেখলাম, আমার তো টিচার পরীক্ষার মধ্যে ওরা হলো ইংলিশ মানে কিভাবে লেখে,
আমি যেটা বলবো, বর্তমানে যারা পড়ালেখা করতেছে ও জেনারেশন, এবার আমরাও ও ছিলাম আমাদের বাবা মার থেকে। আমরা ভাবি যে আমরা সবার থেকে ভালো জানি, আমরা জানি না। একটা মানুষের ব্রেনের ফাংশন সবচেয়ে ভালো পরিপক্ক হয় 40 বছর বয়সে। 40-এ হলো তোমার দিয়ে ধরা হয়, মানে তোমার হলো পরিপক্কতা। তার আগে আমি শিওর করি, আমি যা সিদ্ধান্ত নিছি, আমি যা শিখছি, আমার জীবনের 90% সিদ্ধান্ত ভুল ছিল। আমার বাবা মা যেটা বলতো আমরা শুনি নাই, আমাকে এখন মনে হয় তা ঠিক ছিল। কেন এটা মনে হচ্ছে? আমরা খালি বলি তরুণদের জয়ধ্বনি, তরুণদের অবশ্যই জয়ধ্বনি, কিন্তু ব্রেনটা ভালো লাগবে পরিপক্ক মানুষের। তরুণরা কাজ করতে পারবে মাঠে, তরুণরা হলো পরিশ্রম করতে পারবে, তরুণরা জীবন দিতে পারবে, কিন্তু তাদের পথ দেখাইতে হবে। পথ দেখানোর একজন দেশেই লাগবে, এটার জন্য লাগবে পরিপক্ক ব্রেনের মানুষ। সেই জায়গায় আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি এখন যদি কেউ রকেট ইন্ডাস্ট্রি বলেন বা এগুলো যদি কেউ শুরু করতে চায়, আগামী 5 থেকে 6 মাস বা 10 মাসের ভিতরে তার কিভাবে শুরু করা উচিত? আমি যেটা বলবো, প্রথমে তাকে অবশ্যই জানতে হবে। তোমার রকেটটির ক্ষেত্রে তোমার যদি নলেজ না থাকে, তুমি যদি অ্যারোস্পেস মেকানিক্যাল বলো, ত্রিপলি বলো, সিএসসি বলো, এই ক্ষেত্রে আমি যেটা বলবো হলো খুবই মানে অল্প কথায় বলতেছি, রকেট ইন্ডাস্ট্রি একটা বিশাল, মানে সব এভরিথিং আছে এখান থেকে, এভরিথিং। মেকানিক্যাল বলো, তোমার সিএসসি বলো, সিভিল বলো, এভরিথিং, যতগুলো শাখা আছে ইঞ্জিনিয়ারিং। কেন রকেট সায়েন্স বলা হয়? কত কি কেন রকেট ইঞ্জিনিয়ারিং না রকেট সায়েন্স বলা হয়? এটা অন্যদিন বলবো, এটা আমি অনেক জায়গায় বলছি, এখন বলতে গেলে অনেক ব্যাখ্যা দিতে হবে। এখানে যেটা বলবো, যারা করতে চাচ্ছ ভ্রমণে অ্যারোস্পেসের ক্ষেত্রে, বিশাল বিশাল জায়গা, $5 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। এখানে ধুমকু দিয়ে কোনো তোমার কম্পিটিটর না, কোলাবোরেটর। তোমাকে অবশ্যই কোলাবোরেশন কাজ করতে হবে। আমি কোলাবোরেশন বিশ্বাসী। আমি বাংলাদেশে আমার যখন আমি ধুমকু নিয়ে কাজ শুরু করি, আরো 7টা কোম্পানি ছিল, 7টা টিম ছিল। আমি প্রত্যেক বলছি চলো একসাথে কাজ করি, কেউ আসে নেই। তারা ভাবছে যে আমি গ্র্যাপ করে ফেলবো, বা তারা ভাবছে যে তারা কম্পিটিটর, তারা প্রত্যেকে ডাইভার্ট হয়ে গেছে। তারা সবাই দেশে চলে গেছে। কারণ কি? তারা এই দেশে টিকতে পারেনি। এই দেশটি এত সহজ না, এখানে সবাই একত্র হতে হবে। তুমি যদি আমাকে কম্পিটিটিভ ভাবো, তাহলে তুমি তো, আমি তো আমার যে ফেজ পার করে ফেলছি, তুমি আমার ফেজটা পার করতে পারবে না। আমি যেটা বলবো, যারা চাচ্ছ যে এরকম কিছু করতে, একত্রিত হও, অবশ্যই নলেজ থাকা লাগবে। বিভিন্ন ডাইভার্স, যে ধরো প্রপোর্শনাল সিস্টেম ইঞ্জিনিয়ার, আলাদা ইঞ্জিনিয়ার লাগবে, তোমার ট্রিপুলির বা এভিনিং সিস্টেম আলাদা ইঞ্জিনিয়ার লাগবে, সবটা আলাদা ইঞ্জিনিয়ার লাগবে, এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কাজ করছে এরকম লোক লাগবে। কেবল ছাত্র অবস্থায় আছে, ছাত্রদের কিছু হবে না। ছাত্রদের তুমি কোনো ইন্ডাস্ট্রিয়াল জিনিস বানাতে পারবে না, এটা ইম্পসিবল। হ্যাঁ, এটা পসিবল, এটা লাখে একটা দুটা থাকে, এটা আমরা বলি এক্সট্রা অর্ডিনারি মানুষ। আমি এক্সট্রা অর্ডিনারি নট এক্সাম্পল। আমি যেটা বলতেছি, আমার কমন মানুষ, আর কমন মানুষের স্বপ্ন বেশি দেখে, এক্সট্রা স্বপ্ন দেখে না। কারণ তারা না তাদের লাইফে কি করবে। তুমি দেখবো যে একজন আইকিউ দেখলাম 200 আইকিউ, ওকে আইনস্টাইন সাজা যেতে পারছে বা পারেনি, তার কোনো গোল নাই। অথবা ধরো আইনস্টাইন যদি ওই 1908 সালে বা 1900 সালের দিকে মনে করো, ও হলো আলো, লাইট নিয়ে গবেষণা না করে অন্ধকার নিয়ে গবেষণা করতো, ব্ল্যাক ম্যাটার নিয়ে, চিন্তা ভাবনা। এখানে চুজের বিষয় আছে। অবশ্যই যা করবা, চুজ করার ক্ষেত্রে রাইট জিনিস করতে হবে, রাইট টাইমে। আমরা দীর্ঘ সময় এই আড্ডার সাথে আছি। এখন আমাদের আজকের এই অতিথির কাছে আমার সর্বশেষ প্রশ্ন বলা যায়, আমাদের পডকাস্ট নিয়ে কিছু বলবেন বা এই ধরনের উদ্যোগ নিয়ে বলবেন, পাশাপাশি আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন। আসলে খুবই ভালো লাগতেছে, এই এত সুন্দর একটা পডকাস্ট চেষ্টা করছি। এটা সবাই বলে, এটা কিন্তু সবাই বলে, এই জন্য বললাম। কিন্তু তাছাড়াও আমি খুবই আশাবাদী যে এত সুন্দর একটা ডেকোরেশন করছো বই সহকারে, এবং একটা ক্যাফের মধ্যে, এটা যে একটা ইউনিক থিঙ্কিং, এটা যে তোমার মাথা থেকে আসছে বা তুমি যেটা করতেছো, তুমি নিশ্চয়ই একটা ভালো মানুষ। তুমি যে চেষ্টা করতেছো, অবশ্যই আমি তোমার সাথে অল টাইম আসি এই বিষয়ে। এবং আমি যেটা আশাবাদী, তোমার যেটা দর্শক আছে, দর্শকরা তোমার মতনই থিঙ্কিং করে। এবং এটা পৃথিবীতে সবাই জানে, সংঘর্ষের অভাব আসে। যারা জ্ঞানের মানুষ, তারা এক টাইপের থিঙ্কিং করে এবং এক টাইপের জায়গায় যায়, এক টাইপের কাজই করে। কমন পারপাস থাকে সবসময়। আমি আশাবাদী যারা আছেন, দর্শক দেখতেছেন, তারা আমরা অবশ্যই আমরা কি কেন বললাম কথাগুলা, থিঙ্কিং করবেন।
আর হলো আমি কখনো বলি নাই যে আমার জন্য আপনাদের রাস্তায় দাঁড়ায় বা আমাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে ইয়ে করেন কিন্তু বলে মিছিল মিটিং করেন অথবা আমরা মারামারি করতে বলতেছি না। আমরা যেটা চাচ্ছি জাস্ট থিঙ্কিং করেন, ছড়াই দেন। আজকে দীর্ঘ সময় আড্ডা দিলাম আমাদের পডকাস্ট এপিসোডের দ্বিতীয় এপিসোডে। খুব চমৎকার আড্ডা হলো, রকেট নিয়ে কথা হলো, দেশের পলিসি নিয়ে কথা হলো এবং দেশের জটিলতাগুলো নিয়ে যেমন কথা হলো তেমন সম্ভাবনাময়ের কথা শুনলাম আজকে আমাদের এই উদ্যোক্তার কাছ থেকে। উদ্যোক্তাদের এই জায়গায় তার যে পেইন, তার যে স্ট্রাগল, তার যে স্বপ্ন জার্নি, সেই জিনিসটা আমি নিজেও একজন উদ্যোক্তা হিসেবে অনুধাবন করি। আমার কাছে মনে হয় যে এই ধরনের গল্প আরও অনেক মানুষের আছে যাদের কাছে আমরা পৌঁছাতে পারিনি, যাদের কাছে আমাদের পৌঁছানো উচিত এবং তাদের গল্পগুলো শোনা উচিত। তো সেই জায়গা থেকে আমরা চাই আপনারা যারা এই ধরনের গল্প, যাদের গল্প আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে হয়তোবা কাউকে নিয়ে পরবর্তী পডকাস্ট করব। পাশাপাশি যারা এই গল্পটাকে পছন্দ করবেন তারা ছড়িয়ে দেন, সবাইকে জানিয়ে দিন, শেয়ার করুন। এই জন্যই শেয়ার করা উচিত কারণ হয়তোবা এমন কেউ আছে যার কাছে এই ভিডিওটা গেলে তার কাছ থেকে আমরা এমন ফিডব্যাক পাবো যা আমাদের দেশের এবং সবার জন্য ভালো হবে। আপনাদের সবাইকে আমাদের পরবর্তী পডকাস্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ।